আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এটা ঘটনা 2018 সালের ঢাকার ঢাকার কোনো একটা জায়গায় তাদের বাসা। সেই বাসাতে থাকতো হচ্ছে নাফসিন রহমান ও রুমি নামে একজন মহিলা। সেই মহিলা বিয়ে করেছিলেন রাফি নামের একটি ছেলেকে, এবং বিয়ের পর থেকেই রাফির গ্রামের বাড়ি যেহেতু নওগাঁ ছিল, বিয়ের পর থেকে রাফি তাদের সাথে থাকতো। তো ঢাকাতে যখন থাকতেন তখন এই রুমিয়াপুর বাসায় থাকতো, রুমিয়াপুর বাবার বাড়িতে। তো বিয়ের 3 দিন পর রাতের ঠিক পরের দিন তাদের বিয়ের 3 দিন পর তাদের থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। তো সকালে যেহেতু তাদের ফ্লাইট, তার আগে আগে সবাই ঘুমিয়ে পড়ে। রাত 3টা কি 4টা, তখন ঘড়ি দেখা হয় নাই ঘুম ভাঙার কারণে। ঘুমের মধ্যে তিনি দেখতে পায় একজন বয়স্ক মহিলা, বয়স 70 কি 80 হবে, তার সামনে আসে এবং তার পাশে তার হাজব্যান্ডকে জবাই করে মাথাটা নিয়ে দৌড় দেয়। সেই মহিলার পিছু নেয় তিনি স্বপ্নের মধ্যে, এবং সেই মহিলারা দেখা যায় একটা মাথাটা নিয়ে একটা নৌকায় ওঠে, এবং নৌকাতে কোনো মাঝি নাই, অটোমেটিক সেই নৌকাটা নদীর মাঝে থেকে হাওয়া হয়ে যায়। তিনি ধরপড় করে উঠে যান, তার হাজব্যান্ডকে তিনি জানান। তার হাজব্যান্ড বলে, আচ্ছা বাদ দাও, তুমি এটা হয়তো বেশি টেনশনে ছিলা এবং বিয়ে ছিল অনেক ঝামেলা, তুমি যেহেতু কাঁদছিলা, তুমি একটা টেনশন করো না, তুমি স্ট্রেসের মধ্যে আসো। তো তিনি দেখেন যে তিনি ঘুমের মধ্যে থেকে অনেক কাঁদছিলেন এবং তার চোখ ভেজা ছিল এবং ফুলে ছিল। তো পরের দিন সকালে তারা থাইল্যান্ডে যায়, এবং যাওয়ার পরপরই রুমিয়াপুর প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড শরীর ব্যথা শুরু হয়। সেখানে তারা আর ঘোরাঘুরি করতে পারেনি। যতদিনই তারা ছিল ততদিনই জ্বর ছিল এবং বমি ছিল, এবং রুমি আপু যে তিনি কিছু খেলেই সাথে সাথে বমি করে ফেলে দিতেন, এক কথায় কিছু খেতে পারছিলেন না। 6ষ্ঠ দিন বাংলাদেশে আসার আগে তিনি আবারও স্বপ্ন দেখলেন। এবার তিনি স্বপ্নে দেখেন সেই মহিলা তার দিকে এগিয়ে আসছে, তার হাতে মুঠ করে কি যেন দিয়ে চলে গেলেন। তিনি মুঠ খুলতেই দেখেন তার স্বামীর চোখ, সেই চোখ রক্তে মাখা, আর তার হাতের মধ্যে সেই চোখগুলা নড়ছে। তার এই স্বপ্ন তার হাজব্যান্ডকে আবারও বলা হয়। তার হাজব্যান্ড বলে, তুমি ভাত দাও তো, তুমি ঘুমের ওষুধ খাও, বাংলাদেশ যেয়ে একটা ভালো ডাক্তার দেখাবো। সেই বলে তিনি দেশে নিয়ে আসে, কারণ ওইখানে তিনি ডাক্তার দেখান নেই। দেশে নিয়ে আসার পর তার আচরণের দেখা যায় বিশাল পরিবর্তন। তিনি ঘরের মধ্যে সব কিছু ছুঁড়ে মারা শুরু করে, এত জোরে জোরে ছুঁড়ে মারতো যে কারো গায়ে যদি লাগতো সেও আঘাত পেত। এরকম করে প্রায় 2 মাস চলে যায়। যেদিন ঘুমের ওষুধ খেত তিনি ভালো থাকতো, যেদিন খেত না সেদিন বাসার অবস্থা খারাপ করে দিত। মেয়েটার বাবা তাকে কিছু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। এর মধ্যে একজন সাইকিয়াট্রিস্ট বলে যে তিনি অনেক দিনের স্ট্রেসড ছিল, তাকে বিশ্রাম নিতে হবে। প্রেসক্রিপশনের ওষুধ শুরু হয়ে যায়, সাথে সাথে তার অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। আগে যা একটু কথা বলতো এখন তাও বন্ধ। তিনি খুব অল্প কথা বলা শুরু করলেন। 100%-এর জায়গায় 90% কথা বন্ধ হয়ে গেছে, 10% কথা বলতেন। এর মানে এই না যে তিনি আগে কথা বলতেন না, তিনি আগে অনেক কথা বলতেন। তো যখনই কথা বলতেন কারোর সাথে বাজে ব্যবহার করতেন, এবং সবার সাথেই। এবং যেদিন রাতে স্বপ্ন দেখতেন তার স্বামীকে বলতেন যে তিনি কি কি স্বপ্ন দেখেছেন। আর তিনি প্রায় সময় একটা নৌকা দেখতেন স্বপ্নে, এবং সেই নৌকা একজন বয়স্ক মহিলা তো নৌকার মধ্যে দেখতেন, এবং সেই মহিলা তার স্বামীর মাথাটা ঠিক নৌকার মাঝখানে রাখত। সেদিন ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। ঘুম থেকে উঠে রুমি আপুর বাবা, তার বাবা দেখে ডাইনিং টেবিলের ঠিক মাঝ সিলিনের উপরে পা নিচে মেয়ের মাথা, আর মেইন দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি এক চিৎকার দেন, বাসার সবাইকে জড়ো করেন, তার মেয়েকে উদ্ধার করেন। কাছে যেতেই সে অবয়বটা এক দৌড় দিয়ে রান্নাঘরের স্টোররুমের দিকে ঢুকে পড়ে। তার মেয়েকে উদ্ধার করে নর্মাল করে সে স্টোররুমে যেয়ে দেখে যে কেউ নেই। তিনি বাসায় সেদিন একজনের উপস্থিতি বুঝতে পারছিলেন। তার মেয়ে তাদের জানায় রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ এই রুমিয়াপুর ঘুম ভাঙে। তিনি দেখতে পান পায়ের সামনে কে জানি দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু একটা। তিনি ঘুমের মধ্যে দেখতে পান দেখে তার এক চিৎকার দেয় তাকে দেখে, কিন্তু স্বামীর সেই চিৎকার শুনতে পায় না। এত জোরে জোরে চিৎকার করছে, অথচ স্বামী কিছুতেই শুনছে না। ধীরে ধীরে সেই জিনিসটা তার কাছে আসে, তাকে টান দিয়ে হ্যাচকা বারান্দা নিয়ে যাওয়া হয়। এরপরে নিয়ে যাওয়া হয় তাদের ছাদে। অন্ধকার ছাদে অনেকগুলো মানুষ রেলিংয়ের উপর দাঁড়ানো। তিনি চিৎকার করছে এবং বলছে, আমাকে ছাড়েন, আমাকে বাঁচাও বাঁচাও বলে বলছে বারবার। রুমিকে বলা হয়, তুই থাম, চিৎকার দিয়ে তুই কিছু করতে পারবি না। তাকে ঝোলানো হয় বাড়ির ছাদ হতে। তিনি বুঝে গেছিলেন তার মৃত্যু অবধারিত, এবং এরকম মৃত্যু তিনি কখনো কাম্য করে নেই। তিনি এক সময় ওই ঝুলন্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে যান। সকালে তার ঘুম ভাঙে তার বাবার চিৎকারে। তিনি দেখেন তিনি ঝুলে আছেন ডাইনিং স্পেসে।
রুমি আপু অনেক রেগুলার অনেক কিছু করতো। ফর এক্সাম্পল, তিনি সাজতে অনেক পছন্দ করতো, এগুলি সবই বন্ধ ছিল। যখন তার অবস্থা খারাপ হতে থাকলো, তিনি দেখা যেত মোস্তাদা দেন, তার চুলগুলো সবসময় এলোমেলো হয়ে থাকতো। কেউ চুলে যদি তেল দিতে চাইতো, স্পেশালি তার মা, তিনি দেখা যেত তেলটা ছুঁড়ে মারছেন। কিন্তু যারা রুমিকে চেনে সবাই একই কথা বলেছে, এটা তো রুমি না, এটা এরকম সে হতে পারে না। এই সমস্যা বাসাতেও শুরু হতে থাকে। দিনের বেলা রাতের বেলা কেউ না কেউ মাঝে মাঝে কাউকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতো, মেইন দরজার সামনে। বাইরে যাওয়া মানা হয়ে গেল রুমির। তার স্বামীর সাথে রাতের বেলা থাকলেও মাঝে মাঝেই তাকে মোস্তাদ সকালবেলা রান্নাঘরে পাওয়া যেত অথবা স্টোররুমে পাওয়া যেত। একদিন রাতের বেলা পানি খেতে উঠে তার মা তার বাসার অবস্থা এমনিতেই খারাপ দেখে তিনি বেশ চিন্তিত থাকতেন, আর টিভি ছেড়ে রাতের বেলা 3টা-4টা পর্যন্ত সজাগ থাকতেন। সেদিন রাতে ঘুমাতে অনেক দেরি করেন, রাত 3:30 বাজে। তিনি উঠে পানি খেতে যাবেন, হঠাৎ শুনতে পান বাঁচার আর্তচিৎকার। স্টোর রুম থেকে কে যেন খুব জোরে জোরে চিৎকার করছে, বাঁচতে চাইছে। তিনি রুমে যান, রুমি আপুর বাবাকে ডেকে আনেন। সবার আগে রুমি আপুর যে রুমে ঘুমান সেই রুমে দরজা নক করা হয়। তো ভেতর থেকে কোনো শব্দ আসছে না, মানে বুঝে তারা ঘুমাচ্ছে। তারা হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনই স্টোর রুমের কাছে যান এবং স্টোর রুমে যাওয়ার সময় ডাইনিং রুম পড়ে, সেইখানে আবার কাজের মেয়ে ঘুমাচ্ছিল। তারা স্পষ্ট কেউ শুনতে পাচ্ছে, কেউ বাঁচতে চাচ্ছে, জোরে জোরে শব্দ করছে, বিপদে পড়ছে, কিন্তু এই কাজের মেয়েটা কিছু শুনছে না। তিনি সেই রুমে যেতেই দেখেন কেউ নাই, রুমটা খালি, কোনো শব্দ নাই। তারা দুইজনই ভয়ে কাঁপছিল। রুমির মা টেনশনে ছিল রুমির বাবার কিছু হয় কিনা। এভাবে চলছিল, কেউ না কেউ কিছু না কিছু দেখতো। তাদের ফ্ল্যাটে রুমির বাবা মা, রুমির ছোট বোন, তার স্বামী এবং কাজের মেয়ে থাকতো। পাশের ফ্ল্যাটে থাকতো রুমির খালা। এই বাড়িটা রুমির বাবার, সে ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট করিয়েছে এবং অনেকগুলো ফ্ল্যাট তার আছে, এর মধ্যে একটা ফ্ল্যাট রুমির খালা কিনেছিল। সেই খালা কিছুদিন পর তার মাকে বলেছে, আপা তোর বাসায় তো রাতের বেলা এত শব্দ কোথা থেকে আসে? বুঝলাম না, রাত 3টা-4টা তোদের বাসা থেকে অনেক শব্দ পাই, কাহিনী কি? তো রুমির বাবা মা কেউ বিষয়টা খোলাসা করতে চায় না, কারণ জিনিসটা জানাজানি হয়ে খারাপ হতে পারে। কিন্তু 7ই সেপ্টেম্বর 2018 ওই দিনের কথা তিনি কারো কাছে লুকাতে পারেন নাই। সেদিন রাতের বেলা রুমি ঘুমাচ্ছিল, এমন সময় রুমির বাবা রুমিকে ডাক দেয় এবং তার বাবা তাকে বলে, তুই কি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাস? রুমি খুব অবাক হয়ে বলে, বাবা কি বলছো তুমি? তার বাবা তাকে একটা টান দেয় এবং স্টোর রুমের দিকে নিয়ে যায় এবং তার স্বামীর মাথাটা গাছের গুড়ি যেটার উপরে কসাইরা মাংস কাটে, সেখানে দেহসহ সেই মাথাটা রাখা হয় এবং এক কোপ দিয়ে রুমি আপুর সামনে সেই মাথাটা আলাদা করে দেওয়া হয়। আলাদা করা মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মাথাটা নিচে পড়ে গোঙাচ্ছে, মনে হচ্ছিল রাগে ফোঁস করছে। এই দৃশ্য দেখার পর এবং সারা শরীরে নিজের রক্ত অনুভব করার পর রুমি অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে তাকে রান্নাঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার ঘাড়ের মধ্যে অনেক দাগ পাওয়া যায়, 5 আঙ্গুলের দাগ পাওয়া যায় এবং অনেক মাসেলের মধ্যে অনেক স্ট্রেস গেছে বোঝা যায়। তো রুমির মা পরে রুমির খালাকে জানালে তার খালা বিষয়টা জানে এবং তার বাসায় তার ছেলে মেয়েকে পড়াতে একজন হুজুর আসতো, সেই হুজুরকে তিনি জানান। সেই হুজুর আবার আরেকজনের কথা বলে, তো এবং সেই হুজুরের সাথে তারা দেখাও করে। তিনিও বেশ লম্বা এবং গম্ভীর স্বভাবের। তিনি তাদের বাসায় যান এবং বাসায় ঢোকার সময় তিনি বলেন, আপনাদের বাসায় কেউ আছে, আপনাদের ক্ষতি করতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সে খুব অপলক দৃষ্টিতে আপনাদের দিকে তাকিয়ে আছে এবং সবসময় তাকিয়ে থাকে। আপনারা সাবধানে থাকবেন। আমি এই গ্লাসে পানি পরে দিচ্ছি, 7 দিন এই পানি আপনারা ছিটাবেন, সবাই নামাজ পড়বেন। এবং ওইখানে ওনারা সবাই বলেন যে হ্যাঁ, তারা সবাই নামাজ পড়ে এবং সন্ধ্যায় মাগরিবের আজানের সময় এই পানিটা ছিটাবেন পুরা বাসা, কোনো কোনাও যাতে বাদ না যায়। তারা পুরা বাসায় পানি ছেটায় এবং সেই স্টোর রুম ছাড়া। সেদিন রাতে তারা সবাই ডাইনিং রুমে থেকে অনেক চিৎকারের আওয়াজ পেতে থাকে, কিন্তু রুমি ঘুম, তিনি একটু শব্দ পান। তার হাজবেন্ড জাগে এবং সবাই মিলে ডাইনিং টেবিলে আসে, রুমি দরজা লাগিয়ে, যাতে রুমি কোনো শব্দ না পায়। তাদের ডাইনিং রুমে মেঝেতে নারিকেলের ছোবার মতো অনেক ময়লা পড়ে আছে। সবাই সজাগ, কি হয়েছে? শব্দ আসতে থাকে সবার পাশের স্টোর রুম থেকে, একের পর এক শব্দ, কে যেন কাকে মেরে ফেলছে। কর শব্দ হচ্ছে, মনে হচ্ছে রক্ত পড়ছে ফিনকি দিয়ে, কে যেন স্টোর রুমের ভেতর মারা যাচ্ছে। তারা সবাই স্টোর রুম খুলে দেখে রুমি পড়ে আছে, চারিপাশে শুকনা রক্ত, রুমির পিঠে জমাট বাঁধা রক্ত, কিন্তু রুমি বেহুশ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রুমির স্বামী বলল, আমি মাত্র রুমের মধ্যে দেখে আসলাম রুমিকে ঘুমাচ্ছে, এখন কি একটা অবস্থা। আর সবাই খুব কাহিল অবস্থা। রুমির হুশ আসলে রুমি বলে তিনি আবারও সেই নৌকা স্বপ্ন দেখেছেন। সেই নৌকায় কোনো মাঝি নেই এবং তিনি একটি তীরে দাঁড়িয়ে আছে। নৌকা থেকে সেই বয়স্ক মহিলা তার পেটে হাত ঢুকিয়ে দেয়
এবং একটা বাচ্চা তার পেট থেকে বের করে নিয়ে আসে। তার পেট থেকে অনেক রক্ত আসে, তিনি রক্ত বমি করতে থাকে এবং তার পেট থেকে যে বাচ্চা নিয়ে আসে সেই বাচ্চা তার স্বামীর মাথাসহ নৌকার ঠিক মাঝে নিয়ে চলে যায়। তিনি কোথায় যায় কেউ জানে না। কাঁদতে কাঁদতে তীরে রুমি বেহুশ হয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। হাসপাতালে তার ঘুম মানে যখন বেশে তার হুঁশ ফেরে তখন একটা বেড ভাড়া করে এক রাত থাকে এবং পরের দিন দুপুরে তারা বাসায় আসে। এদিকে বাসায় এসে শোনে আরেক এলাহি কাণ্ড। বাসায় যখন তারা রুমিকে নিয়ে হাসপাতালে গিয়েছিল তখন এই স্টোররুম থেকে ধস্তাধস্তি এবং মারামারির শব্দ, কে জানি কাকে মারছে, জবাই করছে এরকম শব্দ। রুমির ছোট বোন, সেই কাজের মেয়ে, পরে তার খালার বাসায় চলে যায়। হাসপাতালে টেস্ট করানোর পর রুমির প্রেগনেন্সি ধরা পড়ে 3 মাস। এদিকে 7 দিন পর সেই হুজুর আসে। হুজুর এসে, যে হুজুরটা তারা কথা বলেছিল, হুজুর এসে তাদের ডাইনিং রুমে বসে এবং দরজার দিকে তাকিয়ে থাকে। তখন রুমির বাবা বলছে, কি হয়েছে হুজুর, আমাদের বাসায় এই সমস্যা কেন? আমার মেয়ে এরকম পাগলের মতো হয়ে যাচ্ছে, আমরা সবাই পাগলের মতো হয়ে যাচ্ছে, ঘটনা কি? আমার বিজনেসের অবস্থা খুব খারাপ, আমি কোথাও যেতেও পারছি না। হুজুর বলে, আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে নিয়ে আসেন। তো উনি 2টা কবুতরের ব্যবস্থা করতে বলেন, 2টা সাদা কবুতর। এবং ওই মুহূর্তে তারা বাজার থেকে 2টা কবুতর কিনে নিয়ে আসে। একটা কবুতর প্রথমে হাতের মাঝখান দিয়ে টান দিয়ে নিয়ে আসতে আঙ্গুলের কাছাকাছি আসার সাথে সাথেই মারা যায়। এটা একটা জ্যান্ত কবুতর, সাথে সাথে মৃত হয়ে যায়। এটা ছিল রুমির স্বামীর অবস্থা। এবং দ্বিতীয় কবুতর আবারও রুমির হাত থেকে, হাতের মাঝখান থেকে টেনে আনার পর আঙ্গুলের কাছাকাছি আসার পর কবুতরটা মারাও যায় এবং মারা যাওয়ার সাথে সাথে কার বর্ণ ওই সাদা কবুতর কালো হয়ে যাচ্ছে, একদম শক্ত হয়ে গেল। তিনি বললেন, খুব খারাপ জিন আপনার মেয়ের সাথে আছে, কেউ মারা যাবার অপার সম্ভাবনা। তিনি আরও কিছু দোয়া করে বাসা বন্ধ করে যান এবং অন্য কারো খোঁজ করতে বলেন। তিনি আসলেই তাদের সাহায্য করতে, মানে যিনি আসলে তাদের সাহায্য করতে পারবেন। যেই না তিনি বাসা থেকে বেরিয়ে যান, সেদিন রাতের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এবার সবাই সে অবয়ব দেখতে পাচ্ছেন, কিন্তু অবয়বটা একবার স্টোররুম থেকে অন্য রুমে, আবার স্টোররুমে ফিরে আসে। এই অবস্থা উনি যাওয়ার পর থেকেই। একদিন এক মসজিদে কথা হয়েছিল রেফায়েত ভাইয়ের সাথে, ওই বাসার এক কেয়ারটেকারের। তারা একটা মসজিদে কয়েকদিন ছিলেন। তিনি রুমির বাবাকে বলেন তার কথা, রেফায়েত ভাইয়ের কথা। সেই সুবাদে তাকে ফোন করা হয়, ফোন আলাপ করা হয়। ফোনে কথা বলার সময় রেফায়েত ভাই একটা ফিস ফিস টাইপের শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু কিছু বললেন না। তিনি বললেন তিনি যাবেন তাদের বাসায়, 3 দিন দেরি হবে। কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে রেফাত ভাই পরের দিনই আসরের ওয়াক্তে সেই বাসায় যায়। রেফাত ভাই বাসায় ঢুকে ঢোকার সাথে সাথেই বাসায় গেটের বাইরে একজন হাত নেড়ে ইশারা দেয়, ইশারা নিয়ে তাকে বাইরে চলে যেতে বলে। তো রেফাত ভাই বাসায় ঢুকে জিজ্ঞেস করে, আপনাদের বাসায় কে কে আছে? আর একটু কথা বলে রাখি, যে ইশারাটা দিচ্ছিল সেটা একটা মেয়ে। তো বলতে বলতে বলে যে সবার নামে, ওই সবার পরিচয় দিতে দিতে ওই সময় রুমের মধ্যে রুমি প্রবেশ করে, আর তার বাবা তাকে পরিচয় করে দেয়, এটা আমার মেয়ে রুমি। রেফাত ভাই বলেছেন বাসা ঢোকার সময় একটা মানুষের ন্যায় একদম তাকে ঘরের ভেতরে ঢোকার আগে ইশারা করে চলে যেতে বলেছিল। এটা সেই মেয়েটা। তিনি সবার সাথে কথা বলতে বলতে দেখেন স্টোররুম থেকে কেউ বের হয়ে আবার ওখানে চলে গেল। তিনি স্টোররুমের দিকে ঢুকতেই বাজে বিশ্রী গন্ধ পাওয়া শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, স্টোররুমকে আপনারা পরিষ্কার করেন না, এত গন্ধ কেন? তখন সবাই বলে, আপনি ওখানে গন্ধ পাচ্ছেন? পাশের বাসায় আমার বোনও পেয়েছে, কিন্তু আমরা পাই না, আমরা কোনো গন্ধ পাই না। রেফাত ভাই কিছু দোয়া পড়ে তাদেরকে নামাজের সময় সেসব দোয়াগুলো পড়তে বলে এবং সে বাড়ি থেকে বের হয়ে যান। বললেন পরের দিন আসবে। পরের দিন রেফাত ভাই সেই বাসায় যান রাত 10টা নাগাদ। গতকাল তিনি যে বাসা থেকে বেরিয়েছিলেন, বেরিয়ে যাওয়ার পরে রেফাত ভাই বাসায় যাওয়ার পর তার জ্বর আসে। তার জ্বর একটু কমলে রাতের দিকে সেই বাসায় আসেন। তার ওস্তাদা তাকে আগেই জানিয়ে দিয়েছেন মোটামুটি ঘটনা কি। তারা বলেছেন যা হয়েছে তা পাপ, যারা করেছে তাদের বুকপিট নাই। এখানে রুমির বিয়ের আগে একটা বিয়ে হয়েছিল, সেই ছেলেকে রুমি সেই ছেলেকে ছেড়ে রুমি এই ছেলেকে পছন্দ করে ছেড়ে দেয়, কারণ তার ওই আগের হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছিল না। এদিকে রুমি তার বাবা মা ছাড়া থাকতে নারাজ ছিল, আর এই নিয়ে স্বামীর মধ্যে তার মতের অপার্থক্য এবং ঝগড়া লেগে থাকতো। সেই আগের স্বামী এবং তার মা রুমি যাতে এই সংসারেও টিকতে না পারে এবং ওর স্বামী যাতে ছেড়ে দেয় এবং স্বামীর ক্ষতি করার জন্য একটা জিনের সাহায্য নেয়। সেই জিন সুদূর বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় এবং পরিকল্পনা করে তাদের পুরো ফ্যামিলি এবং রুমির পেটের বাচ্চাটাও ধ্বংস করে দেওয়ার। পেটের বাচ্চার খবর কিভাবে জানলো সেটা আমরা সামনে আসছি। তো রেফাত ভাইকে তার ওস্তাদরা বলেন যে তুমি রুমির মধ্যে সে জিন আনো, তাকে আনার জন্য কিছু নিয়ম আছে, আমরা 7 জনে সেখানে থাকবো এবং তোমার যাবতীয় হেল্প করব।
তুমি রুমিকে ডেকে তাকে রুমিকে ডেকে আর বসাবা, এবং বসানোর সময় দেখা গেল যে তাকে নর্মাল লাগছিল, কিন্তু রুম অন্ধকার করে তার ভেতরে সেই জিন আনা হলো। সেই জিনকে পরে স্বীকার করানো হয় এবং ঘটনা কি জানতে চায়। সেই জিন বলে তাকে একটা পাঠা বলির মাধ্যমে আনা হয় এবং এইসব কাজ করানো হয়। তাকে দায়িত্ব দেওয়া হয় রুমের স্বামীকে মেরে ফেলতে এবং তার বাচ্চাকে মেরে ফেলতে। সেই সুবাদে সেই জিনের সাহায্যে একটা পুতুল, জিন একজনের সাহায্যে একটা পুতুল তাদের বাসার স্টোররুমে রাখে, এবং এই লোক কাজটা করে তাদের বাসায় গৃহপরিচারিকা। সেই মেয়েটা থাকতো আগের বাসাতে। সেখানে সেই মেয়ে তার সাথে আসে বলে ওই মেয়ে, কাজের মেয়েটা ওই আগের বাসাটা তার পছন্দ হচ্ছিল না, কিন্তু মেয়েটাকে এনেছিল আগের শ্বশুরবাড়ির লোকজনই। তো তার সাথে এই বাসায় চলে আসে, কিন্তু কাজ করতো তিনি টাকার বিনিময়ে ওদের কথায়। সেই মেয়ে একটা পুতুল তাদের স্টোর রুম রেখেছে, সেই পুতুলে সূচ বাঁধা আছে। সেই পুতুলে কিছুদিনের মধ্যে মাটিতে পুঁতে ফেলা হতো এবং ধীরে ধীরে পুতুল মিশে যেত এবং তার বাচ্চা সহ স্বামীও মারা যেত। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা বলে তোমাকে এই পুতুলটা নিতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে, এবং তুমি পরে রুমির চুল, নখ, এবং আর ওই জিনটাও বলছে যে রুমির চুল, নখ, জামার কাপড়, রুমির রক্তে ভেজা কাপড়, রুমির স্বামীর কাপড়, রুমির বাবার কাপড় একটা পুটলিতে রাখা, এবং সেই পুটলিটা রুমিদের স্টোর রুমের উপরে একটা ছোট্ট বাক্স আছে, সেই বাক্সে। তো সব বলার পর রেফাত ভাই সেগুলো উদ্ধার করার সময় তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। তো তিনি বলেন মাঝে মাঝে সাইকোলজিক্যালি অনেক কিছু ভাবতে পারেন, সেজন্য কি ঠান্ডা লাগছিল কিনা। তিনি সেই কাজের মেয়ের কাছ থেকে আগে কথা স্বীকার করেন এবং সব কিছু কালেক্ট করেন। সেই সব জিনিসগুলো আগুনে পোড়ানো হয় এবং ছাইগুলো ফেলে দেওয়ার সময় বাসা থেকে মনে একটা বিশাল বড় চিৎকার দিয়ে কি উধাও হয়ে গেল। সেই জিনের সাথে থাকা 7জন জিন, রাফেদ ভাইয়ের সাথে থাকা 7জন জিন ওই জিনের সাথে কথা বলছিল, কিন্তু সেগুলা কি ছিল সেগুলা আর রেফাত ভাই আমাদের সাথে শেয়ার করেননি। রুমি সেদিন রাতে ঘুমিয়েছে, প্রায় 8-9 মাসের নির্ঘুম রাত ঘুমে পরিণত হয়। সকালে হাসপাতালে তাদের বাচ্চার অবস্থা চেক করা হয়। হাসপাতালে সব কিছু নর্মাল ছিল। প্রায় 4-4.5 মাস পরে রুমি একটি ছেলে সন্তান জন্ম দেয়। প্রথম 1 বছর রুমি এরকম নৌকা দেখেছিল, কিন্তু ওই নৌকাটা খালি ছিল। নৌকা থেকে আর ভয়াবহ কিছু ঘটেনি, এবং রুমিও পরবর্তী 1 বছর পর সেটা আর দেখেনি। কাজের মেয়েটাকে পরবর্তী সময় পুলিশে দেওয়া হওয়ার কথা হলেও পরে বের করে দেওয়া হয় আর কি। তো এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লাগতে পারে বা লেগেছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, সবাই সাথেই থাকুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। ওনার বাড়ি রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের হাজিরহাট মেট্রোপলিটন থানার অধীনে, গ্রামের নাম রণচণ্ডী চৌরাপাড়া। চলুন ঘটনায় চলে যাই। এই জালাল ভাইয়ের বাবা উনি একটি বেকারিতে কাজ করতেন। প্রতিদিন সকালে যান, রাত 11টা-12টার দিকে আবার ফেরত আসতেন বাসায়। শীতের দিন কিন্তু হাট বাজারে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আমরা দেখতে পাই, যে অনেকেই ভাপা পিঠা তৈরি করছেন, তারপর চিতই পিঠা, হরেক ধরনের ঝাল ভর্তা। অনেক সময় শীত লাগলে এই ধরনের ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খেলে কিন্তু শরীর দিয়ে ঘাম ছুটে যায়। এই জন্য কিন্তু আরও বেশি করে গরম লাগানোর জন্য ওই সময় অনেকে এই ধরনের পিঠা খেয়ে থাকেন। এটা বাংলাদেশে দেখা যায় যে শীতকালে বিভিন্ন জায়গায় পিঠা তৈরি করে বিক্রি করা হচ্ছে। তো রাতের বেলা উনি যখন ফিরছিলেন, অর্থাৎ জালাল ভাইয়ের বাবা যখন ফিরছিলেন দোকান থেকে, তখন উনি বেশ কিছু তেলে ভাজা পিঠা কিনে বাসায় আসছিলেন। তো হাজিরহাট বাজার থেকে ওনাদের বাড়িতে আসার সময় বড় একটা কবরস্থান এবং কবরস্থানের সাথে একটি বড় হাফিজিয়া মাদ্রাসা পার হয়ে আসতে হয়। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উল্লেখ করেন নাই। তো রাত তো বেশ হয়ে গেছে, শীতকাল। জালাল ভাইয়ের বাবার সাথে আরও একজন লোক ছিল, ওনারই পরিচিত। তার বাসা আবার জালাল ভাইদের গ্রাম থেকে আরও কয়েক কিলোমিটার সামনে যেতে হবে। তো হাজিরহাট বাজার থেকে 1 কিলোমিটার আসলে সেখানে একটি মাইল পোস্ট রয়েছে। অনেক জায়গায় লেখা থাকে না যে এই জেলা এত কিলোমিটার, অমুক জেলা এত কিলোমিটার, অনেকে এটাকে মাইল মিটার বলে বা মাইল পোস্ট বলে। তো এই মাইল পোস্ট থেকে 200 মিটার পশ্চিম দিকে কিছু আবাদি জমির সাথে একটা বড় গাছের বাগান ছিল। এই বাগানটা এমন যে দিনের বেলাতেও মানুষজন খুব একটা ঢুকতো না।
ওই মাইল পোস্টের সাথে পাকা রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটাকে ওনাদের ওইদিকে বলা হয় তিপ্তি। তিপ্তি, এই তিপ্তি এমন একটি জায়গা যেখানে কি মাঝে মাঝে কেউ কলা মিষ্টি বিভিন্ন ধরনের জিনিস নাকি রাতের বেলা রেখে যেত, কেউ ভোগ হিসাবে রেখে যেত আর কি। তো জালাল ভাইয়ের আব্বা এবং ওনার আব্বার সাথে যে একজন আছে, ওনারা যখন ওই তিপ্তির কাছে গিয়েছে তখন ওরা দেখেন যে বিশাল বড় একটা সাপ শুয়ে আছে ওখানে, ঠিক পাকা রাস্তার শেষ প্রান্ত থেকে ডান দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা পর্যন্ত। ওনারা দুইজন তো ভয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়েছেন, দৌড়ও দিতে পারছেন না। ওনাদের এমন একটা অবস্থা হয়েছে, প্রায় 1 ঘন্টা ওইভাবে দাঁড়িয়ে আছেন, কোনো লোকজন ওই সময় অন্য দিক থেকে আসছেও না, এদিকে যাচ্ছেও না। আর ওই সাপটা নিঃশ্বাস নিচ্ছে, ফস ফস আওয়াজও হচ্ছে। আমরা যেভাবে নিঃশ্বাস নেই, একজন নিঃশ্বাসের আওয়াজ কিন্তু হয়, সাপ নিঃশ্বাস নিলেও কিন্তু এক ধরনের ফস ফস আওয়াজ হয়, ওই রকম শব্দ ওনারা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে নাকি পেছন থেকে এই জালাল ভাইয়ের আব্বার নাম ধরে কেউ একজন বলে ওঠে যে, এই পিঠা দিয়ে যা। সমস্যা হলো ওই জায়গাটা কিন্তু ফাঁকা, কিন্তু ওখানে শুধু একটা বাড়িই ছিল। ওই বাড়ির লোকটা আবার পিঠা বানাতো। পিছন দিকে যখন তাকিয়েছেন, এই ডাক শুনে দেখে পেছনেও কেউ নাই। তারপর যখন সামনের দিকে তাকিয়েছে, এখন দেখে সামনে যে সাপটা ছিল সেটাও নাই। এরপর ওনার আব্বা বাড়িতে চলে আসেন, আর সাথে যিনি ছিল উনিও ভয়ে ভয়ে বাড়িতে চলে যান আর কি। তো ওই সময়ে ওনাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল। ওই সময় শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো, এই বিটিভি ছাড়া তাদের এন্টিনাতে শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো। রাত 10:30টার দিকে নাকি একটা হিন্দি সিনেমা হতো ওই চ্যানেলে প্রতিদিন। তখন এই জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই, যিনি ওই সময় ওই বাড়িতে ছিলেন, তো ওনারা ওই সময় হিন্দি সিনেমাটা দেখছিলেন। ওই সময় জালাল ভাইয়ের মা এবং ওনার ছোট 2টা বোন ঘুমাচ্ছিলেন। তো ওনার আব্বা যখনই ওনাদেরকে গেটটা খুলতে বলে, তখনই ওনার মা ঘুমের ভিতরেই বলছে, মানে ওনার আব্বার নাম ধরে, একরামুল তুই কি নিয়ে আসছিস? এত করি তো কোনো একনা পিঠা দিলু না। আঞ্চলিক ভাষায় আর কি, রংপুরের যেই ভাষা আর কি, ওইভাবে বলছে, তোকে এত করে বললাম একটা পিঠাও দিলি না। অথচ ওনার মা কিন্তু ঘুমের মধ্যে, তার কিন্তু জানার কথা না যে জালাল ভাইয়ের আব্বা কি কিনে নিয়ে আসছেন। এরপর ঘুমের মধ্যেই জালাল ভাইয়ের আব্বাকে ওনার আম্মা খুবই উচ্চস্বরে গালি দিচ্ছে। ঘটনা কিন্তু 2003 সালের কথা বলছি আর কি। তো এই ঘটনায় তো জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই খুব অবাক হয়ে সব কিছু শুনছেন, দেখছেন যে কি ঘটনা কি হচ্ছে। এরপর তো জালাল ভাই গেট খুলে দিয়েছেন। এরপর ওনার ফুফাতো ভাই জালাল ভাইয়ের মাকে গিয়ে বলছে যে, কি হয়েছে, এভাবে এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন জালাল ভাইয়ের আব্বা দৌড়ে এসে জালাল ভাইয়ের মাকে ধরেছেন, আর ওই ফুফাতো ভাইকে বলছেন যে এই জালাল ভাইয়ের বড় আব্বা বলে তাকে অভিহিত করেন, তাকে ডেকে নিয়ে আসতে। এদিকে ওনার বড় আব্বা এসে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন যখন, তখন জালাল ভাইয়ের মা চুপ করে যান। ওই রাত ওভাবেই চলে যায়। পরদিন সকালবেলা ওনার আব্বা জালাল ভাইয়ের নানা ভাইকে ডেকে নিয়ে আসেন। জালাল ভাইয়ের নানা কিন্তু আবার কবিরাজ, বিভিন্ন সূরা পড়ে সুতার মধ্যে ফু দিয়ে হাতে বেঁধে দেয়। ওই সময় জালাল ভাই পড়তেন স্থানীয় ব্র্যাক স্কুলে ক্লাস 4-এ। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলতো এটা। তো উনি সকালে স্কুলে যান, স্কুল ছুটি হলে উনি এবং ওনার গ্রামের প্রায় 4 থেকে 5 জন একসাথে যারা ওই স্কুলে পড়তেন আর কি। তো যেইখানটাতে এই জালাল ভাইয়ের আব্বা সাপ দেখেছিলেন, ওই দিক দিয়ে যাচ্ছেন, তার পাশে একটা বাড়ি ছিল। আমরা শুরুতে বলেছিলাম যে ওই সাপ যেখানে ওনারা দেখেছিলেন ওখানে অন্য কোনো ঘর বাড়ি ছিল না, একটা বাড়ি ছিল। ওই বাড়ির লোকজন পিঠা বানাতো, তো ওনারা ওই বাড়িতে পিঠা খাওয়ার জন্য গিয়েছেন। টাকার বিনিময়ে পিঠা ওনারা বিক্রি করেন আর কি। তখন কিন্তু এই জালাল ভাই বুঝতে পারেন না যে এই জায়গাতেই ঘটনা ঘটেছিল। পিঠাটিটা খেয়ে যখন জালাল ভাই বাড়িতে গিয়েছেন, তখন জালাল ভাইয়ের মা ওনাকে প্রচণ্ড জোরে বিশ্রীভাবে গালিগালাজ করতেছেন। গালি দিতেই তো ওনার সামনে আসেন এবং ওনাকে মারার জন্য তেড়ে আসছেন, কিন্তু মারছেন না। মারার জন্য তেড়ে আসছেন কিন্তু মারছেন না। তখন গ্রামে সবাই চলে আসছে, কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন? তখন বোঝা গেল যে জালাল ভাইয়ের মায়ের শরীরে জিন ভর করেছে। তারপর সকলে মিলে ওনার মাকে চেপে ধরেছেন।
আর তখন জালাল ভাইয়ের মা বলে ওঠে, একরামুলকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাইলাম পিঠার জন্য, সে আমাকে পিঠা দিল না, আর এখন ওর ছেলে পিঠা খাইছে, পিঠা নিয়ে আসছে, আমাকে কেন ওরা পিঠা দিল না। আসলে এই ধরনের কথাবার্তা শুনে জালাল ভাই তো অবাক হয়ে গেছেন যে পিঠার কথা তার মা জানলো কিভাবে। বুঝতে পারছেন এটা তো তার উপর জিন আসর করেছে। এখন লোকজন আশেপাশে যারা ছিল তারা বলতেছে, আচ্ছা পিঠা তো খাইছে, এখন এটা সমাধান কি বলো, মানে ওই জিনের কাছেই বলছে। তখন ওই জিন বলছে যে একটা রসুন খেয়ে 1 গ্লাস পানি খাও। তখন জালাল ভাই সেটাই করেন, মানে 1 কোয়া রসুন খান, একটা রসুন বলতে 1 কোয়া রসুন খান, উনি পানি খান। তারপর দেখলো ওনার মা সব মানে একদম ঠিক হয়ে গেছে আর কি। রাতের বেলা জালাল ভাইয়ের নানা আবার আসছেন, আরও কিছু রুকিয়া করেন। ওই রাত্রে একদম স্বাভাবিক ছিলেন ওনার মা। পরের দিন পাশের গ্রামে এক মহিলার বাড়িতে কাপড় সেলাই করানোর জন্য ওনার মা গিয়েছেন। এখন ওনার মা ওখানে থাকতেই এই জালাল ভাইয়ের যেই ছোট বোন পাশের বাড়ির এক দাদিকে ওনাদের কিছু চাল লুকিয়ে বিক্রি করেছেন। ওই দাদি এসে বলছেন যে কিছু চাল দে, টাকা দিচ্ছি। এদিকে মা বাড়িতে নাই, চিন্তা করছেন দেই না একটু চাল, আমার হাতে 2টা টাকা আসবে, ওই চিন্তা করে বিক্রি করেছেন আর কি। এটা কিন্তু ওই দাদি আর ওনার বোন ছাড়া আর কেউ জানার কথা না। কিছুক্ষণ পর ওনার মা যখন বাড়িতে আসছেন, আসা মাত্রই বলছে তার বোনকে, হ্যাঁ কেন রে, চাল দিছিস কেন, চাল বিক্রি করলি কেন? তখন ওনার বোন এত ভয় পাইছেন, সে তো কিছু বলতেছে না ভয়ে। এদিকে এই জালাল ভাই আবার কি করতেন, লুকিয়ে লুকিয়ে ওই দাঁতে গুল লাগাতেন। আমরা দেখি যে গ্রামে অনেকেই গুল লাগায়, জর্দা খাওয়া দেখেছি, তারপর গুল দাঁতের সাথে ডলে রাখে। পেস্টের আমরা যখন যদি আঙ্গুল দিয়ে দাঁত মাজার চেষ্টা করি, আঙ্গুলের মাথার উপরে পেস্ট নিয়ে, তখন যেভাবে আমরা করি ওইভাবে কিন্তু গুল লাগায়, আপনারা অনেকে সেটা দেখেছেন। তো এই জালাল ভাই কিন্তু আগে দাঁতে গুল লাগাতেন। ওই দিন তার মাও বলছে, এই জালাল তুই দাঁতে গুল লাগাস, সবার সামনে সেটা বলতেছে। এখন জালাল ভাই চিন্তা করছে, না আল্লাহ না করুক আর কোন কোন কথা যেন বলে দেয় তার বদ অভ্যাসের কথা। আসলে এইসব বিষয় তো তার মা জানার কথা না, এইভাবেই উনি বলছিলেন। তো ওনার নানা বুঝতে পারলেন যে ওনার ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না। এরপর উনি আরেকজন কবিরাজকে নিয়ে আসছিলেন। রাতের বেলা ওই কবিরাজ রুকিয়া করে জালাল ভাইয়ের মায়ের উপর ওই জিনকে হাজির করা এবং জিজ্ঞেস করে কেন এসব করছে, কি করলে যাবে। তো জিনের আসলে তেমন কোনো চাহিদা ছিল না, যে 2 কেজি মিষ্টি আর 1 কেজি দুধ রাতের বেলা ওই যে জায়গায় তৃপ্তি, যেটা 3 রাস্তার মোড়কে ওখানে তৃপ্তি বলে, ওখানে রেখে আসতে বলে। আসলে এই কাজটি করা হয়েছিল এবং তারপরে এই ঝামেলা আল্লাহর রহমতে শেষ হয়ে গিয়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে যে সাপটা দেখেছিল আবার পেছন থেকে আরেকজন ডাক দিয়েছিল, এরপর থেকে ওই জিনটা চলে এসেছে বাড়িতে। তো মাঝে মাঝে আমরা দেখি এই পিঠা খাউরি টাইপের জিন যারা, এরা কিন্তু পিঠার সাথে সাথে মানুষের বাড়িতেও চলে আসে। এক্ষেত্রে করণীয় কি? স্থানীয় কিছু টোটকা রয়েছে, যেমনটা অনেকেই করেন। এই ধরনের খাবার বাইরে থেকে নিয়ে আসার পর অনেকে আগুনের উপর কিছুটা সময় একটু ঘোরান, অর্থাৎ আগুনের একটু তাপ দেন। অনেকে ধারণা করে এতে করে ওই জিনের প্রভাব যদি কিছু থেকে থাকে সেটা চলে যায়। তো এটা আসলে কুসংস্কার নাকি অন্য কোনো বিষয় এটা বলাটা মুশকিল। তবে এই ধরনের খাবার কিনে আনার ক্ষেত্রে আমরা যদি আয়াতুল কুরসি পড়ে এটাতে ফু দিয়ে রাখি, তাহলে আল্লাহর রহমতে এই খাবারে অন্য ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো ডাক্তার এইচ ঘটনা পাঠিয়ে দিলেন এবং আমার কাছে পড়ে বেশ লাগলো। তো সেই ঘটনাটা দিয়েই শুরু করি। এটি ডাক্তার এইচের যুবক বয়সের ঘটনা। তখন তিনি কেবল মেডিকেল পেশায় চলে এসেছেন। তো ডাক্তারদের আড্ডায় এই ঘটনাটা তার শোনা, তো তিনি সেটি শেয়ার করেছেন এবং তিনি নাম আর অন্যান্য জিনিসগুলো সবই ছদ্মনাম ব্যবহার করেছেন। তো আমি সেভাবেই শুরু করছি। তো যার সাথে এই ঘটনাটি ঘটে তার ছদ্মনাম এখানে ধরলাম ইমন, এবং তিনি তখন সদ্য নিয়োগ প্রাপ্ত একজন সরকারি ডাক্তার।
কোনো এক উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে তার চাকরি হয়েছে। মানে ছোট ছোট তখন হাসপাতাল তৈরি হচ্ছিল এবং 90-এর দশকের কথা, আর 90-এর দশকে তখন এত ডেভেলপ ছিল না, তখনকার বাজেটও কম ছিল সরকারের। তো সেখানে যখন তৈরি হতো সেগুলো খুব অ্যাডভান্স হতো না, ছোটোখাটো কোনো বিল্ডিংয়ের মধ্যেই করতো। তো সেরকম একটা মেডিকেল সেন্টারে তার চাকরি হয়েছে এবং ব্যাপার ছিল যে ডাক্তারদেরকে যেতেই হবে, যেখানেই পাঠানো হবে তাদেরকে ওখানে যে সার্ভ করতেই হবে। তো তিনি অনেক কনফিউজ ছিলেন ঢাকায় থাকা অবস্থায় ইমন, যে তিনি কি আসলে জয়েন করবেন না সরকারি পেশায় যাবেন না। তো তারপরে অনেক চিন্তাভাবনা করে তার বাবার সাথে পরামর্শ করে তিনি চিন্তা করলেন যে যাই। তো চলে এলেন তিনি এখানে, এবং যেই জেলাতে তার কাজ পড়েছিল, যে উপজেলায়, সেখানে আসার জন্য আসতে হতো প্রথম হচ্ছে বাসে করে আসতে হতো। বেশ রুরাল একটা জায়গা এবং উত্তরবঙ্গের কোনো একটা জায়গা। তো বেশ লং জার্নি, সন্ধ্যা থেকে জার্নি করে একেবারে সকালে এসে সেখানকার বাজারে পৌঁছালে ভোরের দিকে সেখানকার কোনো 3 চাকার ভ্যান বা দেখা যেত ওই যে টেম্পু ছিল, সে টেম্পু বলতে এগুলো করে নিয়ে যেত তাদের সেই স্বাস্থ্য কমপ্লেক্সে। এইভাবেই আসলে তাকে বলা হয়েছে যেভাবে যেতে হয়। তো তখনকার যুগে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে কমিউনিকেশন ব্যবস্থা এত উন্নত ছিল না। মানে বলতে গেলে যে ইলেকট্রনিক কমিউনিকেশন যেগুলো, কোথাও কেউ জয়েন করতে গেলে সেই জায়গা সম্বন্ধে এত ইনফরমেশন পেত না। যেমন এখন তো মোবাইলের যুগ, মানে সেলফোনের যুগ, মানুষ ছবি ভিডিও এগুলো শেয়ার করে দেয় অনেক কিছু। তো তখন এটা হতো না। তখন যদি খবর পেত কারো মানে রুরাল এলাকায় পোস্টিং হয়েছে, তখন তার ভরসা থাকতো যেখান থেকে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে জিজ্ঞেস করা, যেখানে যিনি আছেন কর্মকর্তা, বা তার সাথে কথা বলা যায় ওই জায়গার পরিবেশটা কেমন, কি করতে হবে ইত্যাদি ইত্যাদি টুকিটাকি। তিনিও যে সব ইন্টেল দিতে পারতেন তা না, মোটামুটি একটু দিতেন আর কি, যে এই ঘটনা। তো তারপর কিন্তু যেতে হতো। তো ইমনেরও সেরকমই একটা অবস্থা, তাকে তিনি শুনছেন যে এইভাবে যেতে হয়। তো সেইভাবেই তিনি তার টিকিট কালেক্ট করে নিলেন এবং যথাসময়ে সন্ধ্যার সময় বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়ে একটা বেবি ট্যাক্সিতে করে চলে আসলেন সেখানে, এবং সেই বাসে উঠে বসলেন। বাস চলছে রাতের বেলা, সেই রাস্তা ধরে, হাইওয়ে ধরে। তখনকার হাইওয়েগুলো একটু অন্যরকম ছিল, এখনকার মতো এত প্রশস্ত ছিল না, এত সুইফট ছিল না। তো এর মাথায় ঝিমুনি লেগে যাচ্ছে ইমনের, এবং বেশ অন্যরকম। তো দেখা গেল যে হাইওয়ের মাথায় বৃষ্টি শুরু হলো, হালকা বৃষ্টি হচ্ছে বাসে। তো সে শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে কোথায় যাচ্ছে কি। ছোটবেলা থেকে বড় হয়েছি, ঢাকায় পড়াশোনা করছি, এরপর বিভাগীয় শহরেই তার মেডিকেল স্টাডি হয়েছে, আর তারপর তো এই তো এখন যেতে হচ্ছে। বন্ধুরা অনেকে বিদেশ চলে যাচ্ছে, এরকম প্ল্যান করছে। তো তারপরও এগুলো ভাবতে ভাবতেই সে চলে যায়, এবং একসময় বাসের মধ্যে ঝিমায় ঘুমায়ও যায় অনেকক্ষণ। তো এরকম করে সকালবেলা সে পৌঁছায় যে সেই যে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে পৌঁছায় দেখে যে তখনও মানে বাস এর আগে আরেকটা আসছে অন্য জায়গার থেকে, সেখান থেকে মানুষ নামছে কিছু, আর আশেপাশে কিছু নাই। তখনও কোনো ওই যে 3 চাকার ভ্যান বা টেম্পু এগুলো কিছু নাই। 2-একটা হোটেল খুলছে ওখানে আশেপাশে। তো ইমন নেমে গিয়ে চিন্তা করে যে নাস্তাটা করে নিই আগে, তারপরের কথা, ক্ষুধা লাগছে অনেক। তো সে একটা হেঁটে গিয়ে ঢোকে, তো ছোট হোটেল, সেখানে যে নাস্তা করে বেরোতেই দেখে যে ওখানে টেম্পো চলে আসছে, এবং টেম্পো এসে ওখানে কথা বলতেছে। তো সে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কি অমুক জায়গায় যাবে নাকি। বললো যে হ্যাঁ অমুক জায়গা না, মানে লাস্ট ডেস্টিনেশন অন্য ওই জায়গায় থামবে আর কি। তো সে বলে যে এই জায়গায় আমার নামতে হবে, সেই বলে ঠিক আছে স্যার চলেন। তো ইমন মোটামুটি উঠে বসে, এবং আস্তে আস্তে যাত্রী আরো হলে টেম্পো রওনা দেয়। তো চলছে গ্রামের মধ্যে দিয়ে, খুব সুন্দর পথ। তো এখানে এসে ইমনের বেশ ভালো লাগতেছে, কারণ সে দেখতেছে রাস্তার পাশে 2 পাশে সবুজ ক্ষেত, দূরে দেখা যাচ্ছে গাছপালার সারি, মানে গ্রাম যেরকম হয় আর কি, ফসলের মাঠ, দিগন্ত ছোঁয়া ফসলের মাঠ, এর মাঝে যাচ্ছে প্রকৃতির একটা সুন্দর ঘ্রাণ আছে, বাতাসে আসতেছে। তো এগুলোতে ইমন একটু অন্যরকম হয়ে গেল, তার বেশ টাচড হয়ে গেল। সে চিন্তা করলো যে এইটা একটা সুন্দর জিনিস, যে এই প্রকৃতির এত কাছাকাছি থাকা। তবে আরো প্যাড়াও আছে, তার অন্য ফ্রেন্ডরা বলছে যে গেলে বুঝবি, যে অন্য কোথাও গেলে এরকম যে রুরাল জায়গাতে থাকবি, ওখানকার প্যাড়াগুলা কি বুঝিস। তো যাই হোক, এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সেই টেম্পুর যে ছেলেটা, সে বলল যে স্যার এসে পড়ছে। তো সে নামলো, নেমে দেখলো যে এরকম হেঁটে যাওয়ার রাস্তা একটা ছোট। তো তাকাইলো টেম্পোলার দিকে একবার, যে এই রাস্তা, টেম্পোল এরকম দেখাই দিল সামনে। তো কারণ সে বলছে যে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে যাব। তো সে হাঁটা ধরলো ওই চিকন রাস্তা ধরে, একটা চিকন রাস্তা, তার পাশে দেখলো যে পুকুর, বেশ বড় পুরনো পুকুর, এবং পুকুরের পাশে বেশ কয়েকটা পুরনো বাড়ি, এগুলো অনেক পুরনো, এবং তার পাশ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে ওইটা আবার দালান বাড়ি আর কি, বেশ পুরনো দালান বাড়ি, বেশ পুরনো পুকুর। এবং এই একটা পুকুর শেষ হওয়ার পর সে দেখলো যে বেশ এরকম একটা রাস্তার পাশে আবার একটা পুকুর, এবং 2 পাশে গাছ।
অনেক লম্বা লম্বা নারকেল গাছ। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো, এসে দেখতেছে যে ডান দিকে গেলেই একটা ছোট্ট বিল্ডিং আর কি, এরকম হেঁটে। তো ওখানে লেখা আছে যে অমুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো বুঝলো যে হ্যাঁ এটাই তো। তো হেঁটে হেঁটে সে গেল, ওখানে গিয়ে সামনে যে লোক ছিল তাকে বলল যে আমি এখানে জয়েন করতে আসছি, আমি নতুন ডাক্তার। তো তার সালাম দিল, সালাম দিয়ে ভিতরে নিয়ে গেল, নিয়ে বসালো। স্যার বসেন, এখনও তো আসে নাই, মানে তাদের যে বড় যেখানে এখানকার ইনচার্জ যে উনি আসেন না আর কি, বড় ডাক্তার যিনি। তো বললো স্যার বসেন, আর চা দিতে বললো। ওই লোকটা দৌড়ে যে বললো চা দিতে। তো আরেকজন আসলে এসে তাকে সালাম টালাম দিল, দিয়ে ওখান থেকে বললো যে স্যার বসেন, কি খাইছেন, খাওয়া দাওয়া করছেন নাকি? তিমন বললো যে হ্যাঁ আমি বাস থেকে নেমেই নাস্তা করছি, কিছু লাগবে না, অসুবিধা নেই। তো লোকটা বললো স্যার বসেন, তারপরও কিছু একটা ব্যবস্থা করতেছি। তিমন বসে আছে কিছুক্ষণ, ওখানে নিউজ পেপার আছে, ওখানে নিউজ পেপার আসে নিয়মিত। তো নিউজ পেপার দেখে সে চোখ বুলাচ্ছে। তো এই সময় একটু পরেই দেখলো যে ওই লোকটা তার জন্য চায়ের কাপ আর সাথে একটা ট্রের মধ্যে চায়ের কাপের সাথে 2টা সিঙ্গাড়া নিয়ে আসছে। তো বেশ ধোঁয়া ওঠা চা, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে চায়ের। তিমন বুঝলো যে এটা গরুর দুধের চা। চা খেলো এবং দেখলো যে সিঙ্গাড়া যেটা কামড় দিয়ে বুঝলো যে আলুর টেস্ট একটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্টভাবে বানানো, শহরের গতানুগতিক যে সিঙ্গাড়া হয় সেরকম না। ভালো লাগলো ইমনের কাছে। তো এই চা সিঙ্গাড়া খেতে খেতেই দেখলো যে ওখানকার যে ইনচার্জ ছিলেন ডাক্তার সাহেব, উনি চলে আসছেন। তো উনি এসে ঢুকেই ইমনকে দেখতেছে যে বসা এরকমই, দেখে এসে বুঝতে পারছে। তিনি বলেন যে আপনি মনে হয় ইমন? তো বললো যে হ্যাঁ, মানে আপনার কথা বলছে আমাকে যে আজকে আসার কথা, আসেন আমার রুমে আসেন। বসে তাকে নিয়ে গেল রুমে। তো বসলো, বসে বললো যে আমি জানি না আপনার কেমন লাগবে, নতুন আসছেন এখানে। আমি শুনছি আপনি নাকি ঢাকাতেই ছিলেন, ওখানকারই মানুষ। তো এখানে কিন্তু আমি নিজেও ঢাকার লোক, কিন্তু আমার জীবন কাটতেছে এখন এখানে ঘুরে ঘুরে। তো কেমন লাগবে দেখেন কি অবস্থা। বসেন, একটু গল্প গুজব করি। তারপর আপনি তো টায়ার্ড মনে হয়, রাত্রে জার্নি করছেন, আপনার জন্য হচ্ছে উপরে ডর্ম আছে, ওই ডর্মের ব্যবস্থা করা হয়েছে। আর ডর্ম হচ্ছে 3 তলায়। এই 3 তলায় আমাদের এই যে পুরো লম্বাটে দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু লম্বাটে। তো ইমন এমনি খেয়াল করতেছে, সে এত ভালো খেয়াল করে নাই। তো সে ইনচার্জ সাহেব বলতেছে যে এখানে 5টা কামরা আছে ওই উপরে 3 তলায়। এই 5টা কামরাই কিন্তু ডর্ম। তো তার মাঝে আমাদের 3 জন তো সবসময় থাকে এখানে, একজন ইনচার্জ সহ 2 জন মেডিকেল অফিসার। তো তাদের থাকার ব্যবস্থা থাকে। আর বাকি 2টা রুম থাকে যদি কখনো আমাদের কোনো বিশেষ ব্যক্তিবর্গ আসে ওখানে থাকার জন্য, তাদের থাকতে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এখানে এখন কেউই নাই, কারণ আমি এখানে আসার পরই আমার পরিবার নিয়ে আসছি। তো পরিবার নিয়ে আমি বাসা নিছি কাছাকাছি। তো দেখা যায় আমার ফ্যামিলি নিয়ে আমার এখানে আসতে হয়, মাঝে মাঝে আবার চলাফেরা করতে হয়। আর ওখানে তো রুম একটা, তো এই কারণে পরিবার নিয়ে বাসা আলাদা নিছি। আর আপনার সাথে আরেকজন মেডিকেল অফিসার আছেন, উনি হচ্ছে পলাশ সাহেব, উনিও বিবাহিত মানুষ, ওনারও কিন্তু বাসা আলাদা নিছেন, উনিও এখানে থাকেন না। ইমন বলতেছে যে ও আচ্ছা, উপরে ব্যবস্থা থাকার পর আপনারা থাকতেছেন না? বলে যে না, আমরা এখানে থাকতেছি না। তো এর জন্য আপনার জন্য একটু সমস্যা হবে, একা একা পুরো ওই 3 তলায় পুরো একা থাকতে হবে আপনাকে। আশা করি আপনি পারবেন। তো ইমন একটু হেসে বলল যে হ্যাঁ, সমস্যা হবে না। তো লোকটা বললো যাক, আপনাকে এখন আর বিরক্ত না করি, আজকে তো আর কোনো কাজ নাই, আজকে তাহলে যান, আপনি যে আপনার সব কিছু গোছান, এই হলো। আর দেখা হবে না, আপনার কাজ শেষ হলে নেবেন, কথা বলবো না। আর বাসা খুব দূরে না, কোনো দরকার হলে পিয়নকে বললেই সে খবর দিয়ে দিবে আমাকে। হ্যাঁ, আপনিও চলে যেতে পারেন আমার বাসায়, বসে চা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ইমন বলল না না, অসুবিধা নেই, তাহলে আমি আসি, উপরে যাই। বলে আচ্ছা। ইমন সুন্দর তার মতো জিনিসপত্র নিয়ে সে উঠে গেল 3 তলায়। তাকে ওই পিয়ন তার লাগেজ টেনে নিচ্ছে, যে লাগেজটা নিয়ে আসছিল ওটা নিয়ে যাচ্ছে। তো পিয়ন তার সাথে গল্প করতেছে, স্যার এইখানে এই মানে নিচতলায় হচ্ছে এরকম ইমার্জেন্সি, এই জায়গায় হলো ওয়ার্ড, এরকমভাবে বলতেছে। তো বলে যে আবার বলে যে এগুলার কাজ নাই, মানুষজন আসেও না, খুব কম, ওই আসে প্রতিদিন রোগী দেখায় নিয়ে যায়, ভর্তিও হয় না, মানুষ ভর্তিও থাকতে চায় না। তো ইমন জিজ্ঞেস করছে কেন থাকতে চায় না? কে থাকবে, গ্রামের মানুষ, বা এদের ইচ্ছা নাই, এরা হাসপাতালে ভর্তি হতে চায় না, চায় প্রতিদিন ওষুধ নিয়ে চলে যাবে। আমাদের এখানে যে ওষুধের ডিসপেন্সারি যে এখানে আছে, এখানেও ওষুধ খুব একটা থাকে না, ওষুধের দেখা যায় শর্টেজ পড়ে যায়। তো এরা দেখা যায় যে ওষুধ আনতে চলে যায় অন্য জায়গায়। তো এই কারণে কেউ আর এখানে খুব একটা থাকে না, নিতান্ত বিপদ আপদ হলে এখানে থাকে। তো বলে ও আচ্ছা আচ্ছা। তো ইমন বলতেছে যে তাহলে আর এমনি সব ব্যবস্থা আছে? বলে টুকিটাকি যতটুকু করার তো করে রাখছে এখানে। এই জেনারেটর একটা নষ্ট হয়েছে, এটা এখন ঠিক হয় না, মানে কঠিন অবস্থা স্যার, বুঝেন তো কি। আর কারেন্টও খুব একটা থাকে না।
ইমন বলতেছে আচ্ছা আচ্ছা। তো এই বলতে বলতেই তারা তিনতলা উঠে আসছে আর কি। তো উঠে চলে গেল। ইমনের যে রুমটা একেবারে প্রথমে, যেহেতু বাকি রুমগুলোয় কেউই থাকতেছে না, একদম ডান দিকের রুমটা ইমনকে দিছে তারা। ইমনে বেশ ভালো লাগলো, কারণ বারান্দা, রুমের সামনে দিয়ে বারান্দা সোজা চলে গেলে সে দাঁড়ায় আছে। লোকটা যখন খুলতেছে তালা, সে দেখতেছে যে সামনে, একেবারে তার সামনে, মানে তাদের এই বিল্ডিংটার পর থেকেই ফসলের মাঠ শুরু হয়েছে, বেশ বিস্তৃত প্রান্তর। হ্যাঁ, মানে বেশ মানে খুব বিস্তৃত প্রান্তর সামনে, এবং তার ওই পাশে দূর দিয়ে গাছগাছালি বাতাসে উঠতেছে, খুব সুন্দর লাগতেছে ইমনের কাছে। তো লোকটা বললো স্যার আসেন। তো ইমন ঢুকলো লোকটার পিছনে, যে দেখলো যে মানে ঘরটা খুব সুন্দর, মানে এত সুন্দর দেওয়া, পর্দা দেওয়া, এবং খুব সুন্দর করে রাখা, মানে মানে খুব গোছানো, বিছানাটাও গোছানো, এবং মানে বোঝা যাচ্ছে ফ্রেশ, তারা এটা যত্ন নিচ্ছে। ইমন লোকটাকে বললো আচ্ছা আচ্ছা ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বলছে স্যার আপনি এখন রিল্যাক্স করেন, খাওয়া দাওয়ার দরকার হলে আপনি এখান থেকে, এই যে একটা সুইচ দেখাই দিল, বলে এটা চাপ দিয়ে আমাদের নিচে এটার বেল আছে, তো এটার শব্দ বাজলেই উঠে আসবো আমি, আর আমি যখন থাকবো না তখন সন্ধ্যার পর আরেকজন থাকবে। তো ইমন বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যদি দুপুরবেলা আমার যখন খাবার দাবারের দরকার হবে আমি বলবো না। আর খাবারের ব্যবস্থাটা কি কই থেকে ম্যানেজ করবেন জিজ্ঞেস করতেছে। বলে স্যার এখানে আছে তো, রান্না হয়, আমাদের এখানে রান্না করি, ওই যে স্যাররেও দেওয়া হয়তো, দুপুরবেলা উনি তো থাকে, আবার দেখা যাচ্ছে রাত্রেবেলা আপনি যদি বলেন আপনার জন্য ব্যবস্থা করে দিব, এটা কোনো সমস্যা নাই স্যার, আজকে তো কোনো চিন্তাই করবেন না, আজকের টাইমনি হবে। ইমন বললো যে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। বলে যে বিল স্যার এগুলো তো ব্যাপার না, এটা পরে স্যার বললে এটা বিল আমরা করে দিব আপনারে। ইমন বললো যে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, তাহলে ঠিক আছে, আমি দুপুরের পরে আবার নক করবো না, খিদা লাগলে তখন। বলে আচ্ছা স্যার আজকে যা আছে সেগুলোই নিয়ে আসবো না আপনার জন্য, তরকারি। বলে আচ্ছা আচ্ছা। তো ইমন তাড়াতাড়ি চাচ্ছে যে লোকটা চলে যাক। তো লোকটা চলে গেল। ইমন তাকে নামও জিজ্ঞেস করে নেই তার। তো সে তাড়াতাড়ি তার মতো ফ্রেশ হয়ে, কিন্তু তার কাছে জানলাটা খুলে দিয়ে বেশ ভালো লাগতেছে, জানলা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে বাইরের পরিবেশ, খুব সুন্দর গ্রামের একদম, এবং দেখা যাচ্ছে পাখি ডাকতেছে, পাখির ডাক আসতেছে। তো সে ফ্রেশ হয়ে, বাসে তো অনেক টায়ার্ড ছিল, গোসল টোসল করে সে ঘুমায় গেল। ঘুম থেকে উঠছে একদম বিকেল, তখন মানে বেলা পড়ে গেছে, মানে একবারে সূর্যাস্ত হবে এরকম অবস্থা। উঠে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার, সে বাতি জ্বাললো, বাতি জ্বেলে ওই যে বেলের সুইচটা দেখলো, এটা সে চাপ দিল, 2-3 বার করে চাপ দিল। একটু পরে দেখলো যে প্রায় 5-10 মিনিট পর ওই লোকটা আসছে, তার হাতেই টিফিন ক্যারিয়ার, প্লেট। তো বলে স্যার বুঝছে ক্ষুধা লাগছে, আপনি এই এত সারাদিন ঘুমাইছেন, বুঝছে আপনার ক্ষুধা লাগছে, খাবার দাবার নিয়ে আসছে একবারে। ইমন দেখলো যে বিভিন্ন রকমের সবজি নিয়ে আসছে, একটা মাছ নিয়ে আসছে, কই মাছ এত বড়। তো সে মাছ এতটা খায় না, তারপরে যেহেতু আনছে, আর আজকে তো তার কোনো প্রিপারেশন নাই, সে খাওয়া দাওয়া করলো করে বললো যে আমি তো আপনার নামই জিজ্ঞেস করি না, আপনার নাম কি? লোকটা বলতেছে যে আমার নাম হচ্ছে রইস। বলো ও আচ্ছা 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 ভালো রইস, আমি নর্মালি মাছ খাই না, রাতের বেলা কি খাবো তাও তো জানি না। রইস বলতেছে যে স্যার মাছ তো আজকে এরা করে ফেলছিল, এখন আজকে মনে হয় এই মাছেরই তরকারি হবে রাত্রেবেলা, আর আপনি যদি বলেন তাহলে আমি আপনাদের দেখে মুরগির সালুন এনে দিতে পারি কিনা। তো তখন কিছুক্ষণ চিন্তা করলো ওখানে বসে ইমন, যে আসলে রাতের বেলা সে মাছ আর খেতে চাচ্ছে না, মাছের প্রতি তার আগ্রহ একটু কম। তো বললো যে যদি পারেন অসুবিধা নাই, আমি কিন্তু ওইটা হলে আমি দরকারে টাকা বেশি লাগলে বেশি দিব, অসুবিধা নেই। বলে স্যার চিন্তা করেন না, আমি মাছে আপনার জন্য মুরগির সালুন নিয়ে আসবো রাত্রে, আপনি চিন্তা করেন না, একটু লেট হতে পারে হয়তো, আমি দেখা যায় চেষ্টা করবো আর কি, যেখান থেকে পারি নিয়ে আসবো, আপনি অপেক্ষা করেন, আমি নিয়ে আসবো। স্যার খায়েন কটার দিকে? তো তখন ইমন বলতেছে আমার ক্ষেত্রে রাতই হয়, 10টা বেজে যায়, 10টা-11টা বেজে যায়। বলে অবশ্য এই সময় তো সব ঘুমায় যায়, যাক আমি নিয়ে আসবো না স্যার, এই 10টার দিকেই নিয়ে আসবো আপনার জন্য খাবার। তো ইমন বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলে সে রয়েসকে বিদায় দিল। এবং রয়েস তাকে বললো যে স্যার আপনার এখানে ড্রয়ারের মধ্যে কিন্তু মোমবাতি আছে, ম্যাচ আছে, কারণ কারেন্ট কিন্তু থাকে না প্রায়, যে বলছি কারেন্টের অবস্থা ভালো না, জ্বালাই নিয়েন, আর রাত্রেবেলা এখান থেকে ওই বেরোলে পরে একটু দোয়ার দুধ পড়ে এখান থেকে হাঁটাচলা করেন। তো ইমন বলছে কেন দোয়া দুরুদ পড়ে হাঁটাচলা করতে হবে কেন? বলে স্যার বুঝেন তো, একলা মানে এই ঘর এখানে কোনায় কেউ থাকে না, এই 3 তলাতে কেউ নাই, বুঝেন না, মানুষ একটু দোয়া দুরুদ পড়ে চলাফেরা করে। তো ইমন একটু মুচকি হেসে বললো যে আচ্ছা ঠিক আছে, দোয়া দুরুদ পড়ে চলাফেরা করবো, ভূত প্রেতের ভয় দেখান না ভাই, নতুন আসছি এখানে। তো তখন রয়েস বলতেছে না স্যার ভয় দেখাচ্ছি না, আমি কিন্তু আপনার এমনি বললাম স্যার, মানুষজন ভয় পায়, পুরো খালি না জায়গাটা। ইমন বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি দোয়া পড়বো, আপনি খাবার নিয়ে আসেন, খাবার নিয়ে আসলে মানে পেট ভরা থাকলে ভয় কম লাগবে।
তো তখন রইস একটু মানে অবাক হয়েছে, অবাকে হাসি দিয়ে বলতেছে যে স্যার, মানে হেসে বলতেছে, স্যার আপনি মনে করতেছেন যে আপনার সাথে মজা করতেছি। তো ইমন বলে যে না না মজা না, আপনি এসে পড়েন রাত্রেবেলা, আমি নাইলে কিন্তু ভয় পাবো একলা একলা, আপনি নিয়ে এসেন খাবার দাবার। বলে বিদায় দিল রইসকে। তো রইসও দেখা গেলো যে চলে গেল। তো রইস চলে যাওয়ার পর ইমন ওখানে বসে দেখতেছে বাইরে খুব সুন্দর একটা পরিবেশ, সূর্য ডুবে যাচ্ছে, একেবারে গাছের উপরের দিকে মেঘের উপর রং লেগে আছে, এরকম একটা অবস্থা। নিচে বেশ ডার্ক হয়ে গেছে, প্রান্তটা ফসলের প্রান্তটা অন্যরকম, যেখানে পানি সেখানে আকাশের ছায়া পড়ছে। ইমন দেখে ভাবতেছে যে না, মন্দ না, জায়গাটা বেশ সুন্দরী। যদিও শহরের মানে কোনো নাই, মানে শহরের ফ্যাসিলিটিস নাই। শহরে দেখা যেত যে সে বেরোতো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত রাতে 7-8টার পরে, একটা আলাদা একটা জগৎ ছিল। এখানে তো এরকম কিছুই নাই, এবং মানে খুব বোর্ড অবস্থা থাকতে হবে। আর এখানে দেখা যাচ্ছে যে তার যে ডর্মের রুম, সেটার মধ্যেও টেলিভিশনও নাই। টেলিভিশন একটা দেখছিল সে সেই নিচে, তাদের যে ওই যে অফিস রুমের মতো ওখানে টেলিভিশন ছিল, কিন্তু ওটা চলতেছিল না তখন। তো এখন রাতের বেলা ওখানে নেমে কিছু টিভি দেখবে, এমনি তো টিভি দেখতো না, সন্ধ্যার পরে কিছুই থাকতো না টিভিতে। রাত 9টার সময় দেখা যেত যে কোনো প্রোগ্রাম হলে হইতো। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে ইমন তার রুমে বসে থাকলে অন্ধকার হয়ে যাচ্ছে, তো বাতিটা জ্বালায় দিল। বাতি জ্বেলে বাইরে আসলো, বারান্দায় হাঁটা চলা করলো কিছুক্ষণ। এর মাঝেই রাত হয়ে গেল এবং পোকামাকড়ের ডাক শুরু হলো। দেখা গেল যে প্রকৃতি মনে হলো হঠাৎ করে একটা ভিন্ন রূপ নিয়ে নিল ওই জায়গায়, কারণ একেবারে নির্জন জায়গায়, তো মানে এই হাসপাতালটা একেবারে প্রান্তে। তো ইমনের কাছে মনে হচ্ছে যে পুরা বিল্ডিংটা খা খা করতেছে, এখানে কেউ নাই। একেবারে সে নিচে তাকায় দেখছে বারান্দা থেকে যে দোতলার পুরা করিডোরটা ধরে কেউ নাই। সে চিন্তা করলো দোতলায় মনে হয় একটা ওটি আছে, এখানে মনে হয় একটা ওটি আছে দোতলায়। সে বুঝতে পারছে একটা অপারেশন থিয়েটার আছে, ইমার্জেন্সি কাজে মনে হয় ব্যবহার হয়। এখানে সাধারণত অপারেশন করে না, কিন্তু খুব ইমার্জেন্সি কোনো অপারেশন যদি করা লাগে এর জন্য মনে একটা ওটি আছে। আর সে এখান থেকে দেখে বুঝতেছে আর কি। আর ওই কোনায় মনে হয় তাদের কোনো কনফারেন্স রুম টুম এরকম কিছু আছে। এদিকে সে দেখতেছে যে এখানে মনে হয় বই টই রাখে, এখানে মেডিকেল স্টকের ব্যবস্থা আছে। যাই হোক, সে নিচের দিকেও তাকায় দেখছে দোতলায় কোনো বাতিই জ্বলতেছে না, অন্ধকার। আর তার 3 তলায় যে সে আছে তার ডর্মের সামনে কিন্তু মানে কোনো লাইট নাই, রুমের আলোটাই যতটুকু এসে পড়ছে। আর নিচ তলায় দেখতেছে সে একটু আলো জ্বলতেছে সামনে, এবং নিচ তলায় কিন্তু ওয়ার্ড, নিচ তলায় কেবিন। তো যাই হোক, সে তার কাছে মনে হচ্ছে কোনো মানুষজনই নাই, কি অবস্থা। তো ইমন চিন্তা করলো যে একটু নিচে যাই, হেঁটে দেখে আসি। নিচে গেল হেঁটে সিঁড়ি দিয়ে। দোতলার কাছ দিয়ে যখন সে নামতেছে, ইমনের কাছে কেন জানি মনে হইতেছিল যে দোতলায় কেউ হাঁটাহাঁটি করতেছে, মানে মানে হেঁটে এদিক দিয়ে যাচ্ছে আবার এদিক দিয়ে আসতেছে, এরকম মনে হচ্ছে, মানে হাঁটা পাইচারি করে যেরকম সেরকম। সে যখন নামতেছে সিঁড়ি দিয়ে দোতলা, এবং সিঁড়িগুলো বেশ প্রশস্ত এবং বেশ উঁচা না, খুব কমফোর্টেবল সিঁড়ি। তো ইমন এই শব্দটা পেয়ে চিন্তা করলো যে দোতলায় কি কেউ আছে। তো সে হেঁটে ওই করিডোরে চলে গেল। করিডোরে যে ডানে তাকালো, কেউ নাই, পুরা ফাঁকা, খাখা করতেছে। এবং অন্ধকারে কি ওই যে সামনে আকাশের আলো যতটুকু পড়ছে এতটুকু যত দেখা যাচ্ছে ব্যালকনি, বাঁদিকে তাকালো সেখানেও কেউ নাই, মানে সিঁড়ির 2 পাশে কেউ নাই, পুরো খাখা করতেছে। অথচ ইমন কিন্তু একটু আগে স্পষ্ট শুনতেছিল যে শব্দ, মানে এরকম হাঁটার শব্দ। তো সে চিন্তা করলো যে আমি একটু দেখি, ওই পাশে যাই, ডাইনে যাই, হেঁটে যাই। তো কারণ আমার তো চিন্তা হবে, এখানে তো আমি কাজ করব। তো ইমন হাঁটা দিল ডান দিকে, হেঁটে যেয়ে সে সামনে যে প্রথম দেখতেছে রুম লক করা, এরপরেরটা যে দেখতেছে, এবং সে যে ধারণা করছিল সেটাই, যে এই পাশের যে রুমটা আছে ওইটা দিয়ে সে ডানে দেখতেছে যে দরজা, এবং সে লেখাই আছে ওখানে যে অপারেশন থিয়েটার। তো সে বুঝলো যে এখানে একটা ওটি আছে, ইমার্জেন্সি কাজে ইউজ হয়, কতদিন আগে ইউজ হয়েছে সেটা সে জানে না। তো সে ভালো মতো তাকায় দেখলো, কারণ তাকে জানতে হবে যে এখানে কোনো প্রয়োজনে তাকে কাজ করতে হইতেও পারে। হ্যাঁ, তো এইটা দেখলো সে। তারপর আরও হেঁটে গেল সামনে, যে ধারণা করছিল সে ওখানে কনফারেন্স রুম আছে, হ্যাঁ আসলে এখানে কনফারেন্স রুম মোটামুটি তার ধারণার সাথে মিলে গেছে। তো সে ওখান থেকে ওই দেখতে দেখতে যখন শেষ মাথায় চলে গেছে, তার কাছে মনে হলো, মানে সে কিন্তু পৌঁছায় গেছে শেষে। ওখানে একটা রুম, ওইটা লক করা, ওইটার মধ্যে কিছু রাখা মনে হয়, দরজা তো ওখানে লক করা। তো সে যখন কাছাকাছি চলে গেছে, তার পেছনে হঠাৎ করে মনে হলো একটা শব্দ, মানে সরসর করে যদি কেউ মানে স্যান্ডেল ঘষে হাঁটে এরকম একটা শব্দ। তো ইমন ফট করে মাথা ঘুরায় তাকাইছে পিছনে, কে দেখতেছে কেউ নাই, পুরা খালি, পুরা করিডোরটা খালি। এবং ইমনের কাছে একটু কেমন জানি গা ছমছম করে উঠছে। এই ধরনের মানে জিনিস তার মধ্যে সাধারণত হয় না। একবারই হয়েছিল,
সে ঢাকাতে তখন একটা মেডিকেলে, যে কোনো একটা মেডিকেলের সেখানে সে যাচ্ছিল এই পাশ থেকে এক উইং থেকে আরেক উইংয়ে। তো ওখানে যেতে গেলে তাকে এরকম হেঁটে যেতে হয় বেশ করিডোর কতগুলো পার হয়ে। তো সে যখন যাচ্ছিল একবার তার কাছে কেমন যেন একটা উইয়ার্ড ফিল হয়েছিল, মনে হচ্ছিল কেউ ঘাপটি মেরে বসে আছে নিচে, কেন জানি মনে হচ্ছিল তখন। এবং সে খুব কেমন জানি তার গুজবাম্প হয়েছিল তখন। তো আজকেও তাই হলো, মনে হলো যে পিছনে কেউ স্যান্ডেল ঘষায় হাঁটতেছে তার পেছনে। তো সে যখন তাকাইছে কেউ নাই, তার ঠিক ওই ধরনের একটা ফিল হয়েছে। তিমন ভাবলো যে এগুলা আসলে মনের ভুল, এই যে এই লোকটাই যে আজে বাজে বকে গেছে একটু আগে, এর জন্য এই রইসের মতো লোকদের থেকে দূরে সরাইতে হবে আর এদেরকে বুঝাইতে হবে যে এগুলো ফালতু বলে সে আবার হাঁটা দিল, হেঁটে এসে একবারে দোতলার থেকে নিচে নেমে গেল। তো নিচে নেমে দেখতেছে এখানেও করিডোরে কেউ নাই, একটা বাতি জ্বলতেছে ঠিকই এই পাশে, কিন্তু করিডোরে কেউ নাই। তো হেঁটে গেল সে তাদের যে ওই অফিস যেখানে এখানে বসে, ওই অফিসের মধ্যেও কেউ নাই। ওখানে লাইট জ্বলতেছে, টেলিভিশন চলতেছে, বিটিভি মানে হচ্ছে খবর বা কিছু একটা চলতেছে, ওখানে কেউ নাই। তো সে অবাক হয়ে গেল, আরে এখানে কেউ নাই, এটা কেমন কথা। তো সেখান থেকে হেঁটে বেরোয় সে হেঁটে গেল ওয়ার্ডের দিকে। তো ওয়ার্ডের দিকে যেতেছে, ওয়ার্ডও ফাঁকা। ওখানে যে 10টা বেড থাকার কথা 10টা বেড আছে, কিন্তু 10টা বেডের কোনোটাতেই রোগী নাই। তো সে বুঝলো যে আসলে এখানে সত্যি আগে যেটা শুনছে যেখানে আউটপেশেন্টে রোগী আসে দেখায় চলে যায়, এখানে সাধারণত মানুষ অ্যাডমিটও হয় না। যাই হোক, তো সে অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, চিন্তা করলো যে মানে কে এখানে কেউ থাকার কথা। তো অনেকক্ষণ পর দেখলো যে ওখানের যে গার্ড লোকটা আসতেছে হেঁটে হেঁটে। তো সে একটু চিন্তা করলো, জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, আপনি এখান থেকে ছেড়ে কোথায় গেছেন। তো তাকে দেখে ওই লোকটা একটু মানে অস্বস্তিতে পড়ে গেছে, মানে লোকটা চিন্তা করতেছে যে মানে কি অবস্থা, আমি এখান থেকে গেছি। হ্যাঁ, তো সে জিজ্ঞেস করলো, এই আপনি কোথায় গেছিলেন, এখানে কেউ নাই, কি ব্যাপার, আপনার নাম জানি কি। তখন বলছে আমার নাম হাবিব মিয়া। হাবিব মিয়া, আপনি কোথায় গেছিলেন এখানে সব ছেড়ে? স্যার কেউ নাই তো, আমি একটু হাইটা ওদিকে গেছিলাম পান খাইতে। আপনি সব ফালাই থেকে পান খাইতে চলে গেলেন পুরো জায়গাটা, এটা কেমন কথা? স্যার কেউ নাই তো এখানে, কেউ নাই এখানে আসলে, মানে এখন আর মানে বিকালবেলা চলে গেছে সবাই। তো মন জিজ্ঞেস করতেছে যে সবাই চলে গেছে, যদি রোগী আসে আপনি তখন কি করবেন? রোগী স্যার এরকম আহে না, আর যদি আসেই মানে আমার সামনে যদি পড়ে রোগী, তাহলে আমি সাথে সাথে রোগীর এখানে রাইখে আপনারা ডাক দেবো উপরে, যে কইছে যে 3 তলায় ডাক্তার সাহেব আছে, ডাক দেবো। এইটাই তো স্যার নিয়ম, মানে উপরে থাকলে যে থাকবে রে ডাকবো। এইরকমই করেন আপনারা? বলে হ্যাঁ। আমার আগে কে ছিল এনে? বলে ছিল আরেক ডাক্তার সাহেব ছিল, উনি তো গেছে। তো ইমন আর কোনো কথা বাড়াইলো না, চিন্তা করলো যে এগুলো নিয়ে কথা বলতে হবে, যিনি ইনচার্জ আছে তার সাথে, যে এই ব্যবস্থাটা একটু ঠিক করতে হবে। এরকম মিনিমাম 1-2জন মানুষ এখানে স্ট্যান্ড বাই থাকতে হবে, তাহলে কেমনি কি। তিনি আছেন ঠিক আছে, আর এখানে তিনি শুনেই আসছেন যে তার জব হচ্ছে এরকম যে তাকে মাসের মধ্যে 3 সপ্তাহ কাজ করতে হবে, 1 সপ্তাহের জন্য তিনি ছুটি পাবেন। ওই 1 সপ্তাহতে অল্টারনেট আরেকজন ডাক্তার এসে এখানে তার জায়গাটা ফিল আউট করবেন। এটাই নিয়ম আর কি, অন্য পাশের কোনো উপজেলা থেকে বাজার থেকে এসে একজন ফিল আউট করবেন, এটাই নিয়ম। তো চিন্তা করলো যে 3 সপ্তাহ এরকম অবস্থা থাকা তো বেশ কঠিন হয়ে যাবে। এই ভাবতে ভাবতে ইমন যখন নাকি উঠতেছে উপরে, তখনই শব্দ পড়লো আকাশে, গ্রুম গ্রুম শব্দ, এবং বেশ বৃষ্টি শুরু হলো। আবহাওয়াটা একটু গুমোট হয়ে গেছিল, তিনি হাঁটতে হাঁটতেই বুঝছিলেন। তখনই মানে গুড় গুড় করে শব্দ করেই ঝুম বৃষ্টি নামলো, চারিপাশে বড় বড় ফোঁটা, বুঝতে পারলেন একটা মানে মাটির যে একটা ঘ্রাণ সেটা চলে আসলো নাকে। যাক, ভালোই লাগলোই মনে গেছে, এবং সে উঠে গেল উপরে। উঠে গিয়ে সে চিন্তা করলো যে রুমে বসি আর কি করার। তো 3 তলায় উঠতে উঠতেই তিনি দেখলেন যে পুরা মানে তিনি তো লাইট জ্বালা আসছিলেন তার রুমে, সেটার আলো বেরোয়ছিল, দেখলো যে পুরা অন্ধকার হয়ে গেল এখানে। এবং দূরে তাদের এখান থেকে দূরে দেখা যেত কয়েকটা লাইট, তো সেগুলো সব অন্ধকার, মানে ইলেকট্রিসিটি চলে গেল। তিমন দেখতেছে যে একদম আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছে, মেঘের ফাঁকে দেখা যাচ্ছে বাতাস আসতেছে, বাতাসের সাথে হ্যাঁচলা আসতেছে, বৃষ্টির হ্যাঁচলা, মানে ছাঁটগুলা চলে আসতেছে গায়ে, লাগতেছে ঠান্ডা ঠান্ডা। তো ভালোই লাগতেছে, কিন্তু চিন্তা করলো যে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলে তো ভিজে যাব। রুমে ঢুকলো, রুমে ঢুকে সে দরজাটা লাগানোর আগে যেখানে বলছিল মোম আছে ওখানে মোম জ্বালায় দিল, মোম জ্বালায় বসে আছে। জানলাটা খুলে দিছে, মোমের আলো হালকা, ওখান থেকে সে দেখতেছে জানলার ওখান থেকে বেশ বাতাস আসতেছে, মানে যে কোনো সময় মোমও নিভে যাবে ওই বাতাসে। এর মাঝেই তার দরজা দিয়ে দমকা বাতাস আসলো, মানে হ্যাচলা সহ পুরো, মানে বেশ পর্দা উঠে গেল, এবং সেই বাতাসে তার মোমটাও নিভে গেল। মন চিন্তা করলো যে না, দরজা লাগাই দিতে হবে। এই মানে আসলে খোলা প্রান্তর দিয়ে অনেক জোরে বাতাস আসে, তো সে দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দেওয়ার পর একটু কোয়াইট হয়ে গেছে, ওদিক দিয়ে বাতাস এত জোরে ঢুকতেছে না। তো সে জানলার দিকে তাকায় এসে বসে আছে, কিছু করার নাই। তো এই অবস্থায় সে ঘুমায় গেল।
আসলে মানে ওরকম বসে থাকতে থাকতে একসময় ঘুমাই গেছে। কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না ইমন। হঠাৎ করে তার মানে ঘুম ভাঙলো দরজায় নখের শব্দে। মনে হলো যে ঠক 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 করে নখ হচ্ছে দরজায়। তো ইমন তাকাইছে, তাকে ঘুম থেকে মানে অল অফ এ সাডেন ঘুম থেকে উঠছে, মানে লাফ দিয়ে উঠছে ঘুম থেকে, উঠে সে টক 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 শব্দ হচ্ছে দরজায়, কে নক করতেছে। তো সে বললো কে? তো কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। তো সে বললো কি রে, রেসপন্স করে না কেন? আবার বললো এই কে? তো ওই পাশ থেকে তখন শব্দ আসলো আমি। তা আমি শুনে সে মনে করলো যে মনে হয় রইস, তার মনে হলো যে রইস যে গেছিল তার জন্য খাবার নিয়ে আসার কথা, হয়তো রইস আসছে। তো ইমন উঠলো, উঠে দেখতেছে যে বাইরে হালকা টিপ টিপ বৃষ্টির শব্দ হচ্ছে এবং আকাশটা ওরকম মানে ডার্ক এবং সেটার মধ্যে মেঘ দিয়ে ঢাকা এবং মাঝে মাঝে গুড়গুড় গুড়গুড় শব্দ হচ্ছে, মানে বৃষ্টি থেমে গেছে, নর্মালি হালকা বৃষ্টি হইতেছে। তো ইমন উঠে গেল, ঘরটা অন্ধকার, মানে ওই জানলার আলো দিয়ে যতটুকু আসতেছে সেটা বোঝা যাচ্ছে না, ঘরটা অন্ধকার হয়ে আছে। ইমন গিয়ে দরজার ওই যে পর্দাটা এই পাশে দিয়েছিল সরাই দিয়ে সে দরজাটা খুলে দিল, খট করে দরজাটা খুলে টেনে দরজার পাল্লা মেলে ধরলো, 2 পাল্লা আর কি। দেখতেছে যে তার থেকে বেশ সামনে মানে 2-3 হাত দূরে ওই একটা লোক দাঁড়ানো, গায়ের মধ্যে একটা চাদর পেঁচানো, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। তো সে বলল কি রইস না? তো লোকটা বলতেছে যে আহেন, আহেন বলে এরকম হাত দিয়ে দেখাচ্ছে তাকে। ইমন চিন্তা করলো আহেন মানে? তো বললো রইস মিয়া কই? আবার জিজ্ঞেস করছে রইস মিয়া কই? বলে আহেন আহেন। তো ইমন আর কোনো কথা না বলে লোকটার সাথে হাঁটা দিল সে পিছনে, যে লোকটা কোথায় যায়। আর ইমন তো নর্মালি ওই যে ট্রাউজার আর গেঞ্জি পরা ছিল, তো ওইভাবেই হেঁটে সে রওনা দিল, পায়ে জাস্ট একটা স্যান্ডেল পরে আর কি, যেটা খুলে রাখছিল। লোকটার পিছে পিছে হেঁটে বেরোচ্ছে। তো লোকটা দেখলো যে হেঁটে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছে। ইমন চিন্তা করলো আরে কই যায়, অন্ধকার তো চারিদিকে, সিঁড়ি দিয়ে কই নামবে, সিঁড়ির ওই জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার। তো ইমন আর কোনো কথা না বলে ওই লোকটার পিছে পিছে যাচ্ছে। সে চিন্তা করলো যে এটা কি লোকটা কি ওই নিচের দারোয়ান বা রাতে পাহারা দেয় ওই লোক কি থাকে না এখানে, ওই যে হাবিব মিয়া যে বলছে সে থাকে না? নানা রকম চিন্তা করতে করতে লোকটা পিছে যাচ্ছে। তো চিন্তা করলো তো এখন তো রইসের খাবার নিয়ে আসার কথা তারে। তো সে হেঁটে হেঁটে লোকটা বের যাচ্ছে। লোকটা সুন্দর করে হাঁটলো এই অন্ধকারের ভিতর দিয়ে। ইমন বুঝতে পারতেছে না, ইমন একটু আলো দেখছে, প্রথম সিঁড়ির অংশটা দেখতে পাচ্ছে তাদের বারান্দার আলো দিয়ে, মানে তার যে বারান্দা সেটা আলো দিয়ে, মাঝামাঝি পর্যায়ে ল্যান্ডিং। তারপরের অংশটা কিন্তু সামনে এতটা ভিজিবল না, 2 তলার বারান্দার আলোতে একটু দেখা যাচ্ছে অর্ধেকের মতো, আর মাঝখানে বেশ খানিকটা অন্ধকার। তো এর মাঝেই সে দেখলো যে লোকটা আস্তে করে ডান দিকে চলে গেল, ওই যে ওই দোতলায় যে ডান দিকে চলে গেল। তো ইমনও হেঁটে হেঁটে ওই লোকটার পেছন পেছন গেছে নেমে সিঁড়ি দিয়ে। চিন্তা হলো দোতলায় যাচ্ছে কেন, তখনও তার মাথায় চিন্তা দোতলায় যাচ্ছে কেন। তো দেখতেছে সে হেঁটে তার থেকে বেশি একটা সামনে। তো ইমন তখন তাকে জিজ্ঞেস করছে কই যান আপনি, কি ব্যাপার, আপনি কে? তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না, সে হেঁটে যাচ্ছে সোজা। তো ইমন ওই লোকটার পেছন পেছন গেছে, তারপরও গিয়ে দেখলো যে লোকটা যেই জায়গায় সে দেখছিল যে ওটির দরজা, এখানে লেখা ওটি, ওখান থেকে ডাইনে ঢুকে গেল, ডান দিকে ঢুকে গেল, মানে সে ওটির দরজা দিয়ে ঢুকে গেল। ইমন অবাক হলো, আর এই দরজা তো আমি লাগানো দেখছি ওই সময়, মনে হয় তালাও দেখছি, এটা কিভাবে ঢুকলো লোকটা? তো সে খুব কিউরিয়াসিটি বশত দ্রুত হেঁটে গেছে সামনে, যে দেখতেছে দরজাটা খোলা, মানে হাট করে খোলা, 2টা পার্ট খোলা। আর ইমন অবাক হলো, অন্ধকারের মধ্যে ওটির মধ্যে এই লোকটা ঢুকছে, ঘটনা কি, কে? ইমনের মানে কয়েক সেকেন্ডের জন্য তার মাথার মধ্যে আসছে আমাকে কি এইখানে কেউ ভয় দেখানোর চেষ্টা করতেছে এরা, মানে তার মাথার মধ্যে খুব দ্রুত একটা চিন্তা ঘটছে যে মেবি এখানকার মধ্যে অনেক করাপশন আছে। কারণ এখানে খুব দ্রুত সে চিন্তা করছে এটা, যে আমি এখানে আসছি, আসার পরেই দেখছি যে এখানে উপরে কেউ থাকে না, উপরটা ফাঁকা, এবং আমি উঠলাম এবং আমাকে বলে গেল যে এখানে দোয়াদুরুদ পড়ে হাঁটবেন, নিচে যাই দেখে একজন লোক নাই, পুরো ফাঁকা। ঘটনা কি? দ্যাটস মিন এইখানে লাইলুট কারবার চলতেছে এবং এরা মনে হয় চায় না যে নতুন কেউ এসে এখানে এইভাবে সাস্টেন করুক। ইমন এটা চিন্তা করছে, কিন্তু ঘর অন্ধকার, তো তার ওই চিন্তাটা বেশিক্ষণ লাস্ট করে নাই, মানে অন্ধকারের মধ্যে ডিপ অন্ধকার, ঘরের ভিতরে কিছু দেখা যাচ্ছে না। তো অন্ধকারটা শুয়ে আসার জন্য সে কয়েক সেকেন্ড চোখ পিটপিট করতেছে। তো চোখ কয়েক সেকেন্ড পিটপিট করে যখন তার চোখে কিছুটা শুয়ে আসছে, সে বুঝতে পারতেছে আলো আধারিতে, মানে দরজাটা তো খোলা রুমের, বাইরে আকাশের আলো রুমের মধ্যে ঢুকছে, সেটাতে মানে হালকা আলো আধারিত রয়েছে রুমের ভেতরে। এটাতে সে মোটামুটি একটা মানে স্ট্রাকচার বুঝতে পারতেছে রুমের মাঝখানে অবভিয়াসলি কোনো অপারেশন টেবিল নাই, মানে যেটা থাকার কথা, যেহেতু ওটি লেখা, ওরকম কিছু নাই। এবং তার থেকে সে দূরে বুঝতে পারতেছে একটা এরকম বেডের মতো রাখা আছে, ওই যে মানে টেনে আনে যেগুলো আর কি, ট্রলি বেড যেগুলা, সে দেখতেছে এরকম একটা বেডের মতো রাখা। তো সে বাঁয়ে তাকাইলো, বাঁ দিকটা বেশ ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে তখন ওই লোকটার উদ্দেশ্যে বলতেছে আপনি কই, আমাকে নিয়ে আসছেন এখানে, আপনি কোথায়? এই যে কোনো সারা শব্দ নাই।
তো সে একটু হেঁটে সামনে গেল। তখন ইমন চিন্তা করলো কি ব্যাপার, ঘটনা কি, একটু সামনে গেল হেঁটে, এখানে আমার কে নিয়ে আসলো। এসে ওই যে ওখানে যে বেডটা আছে বেডটার কাছে এসে চলে আসছে। তো বেডটা যখন কাছে চলে আসে তখন তার মনে হচ্ছে বেডের উপরে কেউ একজন শোয়া আছে। বেডের উপর কোনো একজন মানুষের মতোই মনে হলো তার কাছে, মনে হলো কাপড় দিয়ে ঢাকা, এরকম মনে হচ্ছে যে চাদর দেওয়া শুয়ে আছে। তো সে অবাক হলো, কি ব্যাপার, এরকম রাতের বেলা ওটির মধ্যে এরকম একটা সেখানে মানুষ শুয়ে আছে, ঘটনা কি? নাকি গ্রামের কেউ ওখানে নিয়ে আসছে, তারা অপারেশন এখানে উঠাই দিচ্ছে। তারা ওখানে তো সব নিচে যে গাধা, যে গার্ড আছে সে তো গাধা, ওইখানে তারা ওয়ার্ডে না দিয়ে এখানে নিয়ে আসছে নাকি? আর আমাকেও তো ডাকতে আসলো না কেউ, আর এই লোকটাকে আমরা ডাকতে আসছি। এই চিন্তা করতে করতে সামনে গেল, যে দেখলো যে একটা এরকম বডি, মানুষের শরীরের মতো, সে বুঝতে পারতেছে। তো সে হাত দিল। মানে আসলে ইমন তো আসলে এগুলো বিশ্বাস করতো না, মানে অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করতো না। সে র্যাশনাল এক্সপ্লেনেশন দিয়ে মনে করতেছে কোনো মানুষ, এগুলোই সে বোঝার চেষ্টা করতেছে। তো সে হাত দিছে সামনে। তো হাত দিয়ে সে যে হাতটা ধরলো, তার কাছে মনে হলো যে একটা হাত ধরলো। সে হাতটা ধরে সে বুঝতে পারলো বেশ বয়স্ক মানুষের কোনো হাত, মানে হাতের, সে তো একটা ডাক্তার, তার গ্রিপ সেন্স আছে, সে বুঝতে পারছে কোনো বয়স্ক মানুষের হাত, হাতের মধ্যে অনেক কুঞ্চন এরকম। তো সে হাতটা দেখে সে পালসটা দেখার চেষ্টা করলো, দেখলো কোনো পালস নাই। আর ঠান্ডা, বডিটা কিন্তু একদম ঠান্ডা, মানে এটা একটা মৃত মানুষের শরীর, এটা সে বুঝলো, এটা মৃত মানুষের শরীর। তো সে তখন মানে জোরে বলে উঠলো, এই আপনি কে, কই নিয়ে আসছেন আমার, এটা কে, বডি কার, এ বলে তাকাইলো। তো সে দেখলো অন্ধকারের মধ্যে, সে যে অন্ধকারের দিকে তাকাইছে, ওই জায়গায় ঠিক অন্ধকারের মধ্যে দপ করে একজোড়া চোখ জ্বলে উঠছে। পুরো অন্ধকারের মধ্যে একজোড়া চোখ জ্বলে উঠছে, কোনো কিচ্ছু আর বোঝা যাচ্ছে না। আর সাথে সাথে ওই যে সে যে হাতটাতে পালস দেখতেছিল, হাতটা তাকে চেপে ধরলো, তার হাত, মানে এই ইমনের হাত চেপে ধরছে। তো ইমন থতমত খেয়ে একটা ইলেকট্রিক শকের মতো খাইছে। সে বুঝতে পারেনি কি, সে এইভাবে তাকাইলো সামনে, তার কাছে মনে হলো যে অন্ধকারের মধ্যে যে বডিটা, ওইটা উঠে বসলো। মানে সে বুঝতে পারতেছে যে একটা অবয়ব, মানে সেই অবয়বটা মানে একটা বডির অবয়ব, যেটা তার হাত চেপে ধরে রাখছে, সেটা শোয়ার থেকে উঠে বসছে। এটা বোঝা যাচ্ছে আলো আধারির মধ্যে, খুব সামান্য আলো আধারি, সেটার মধ্যে বোঝা যাচ্ছে। আর ওই পাশে কিন্তু ওই যে চোখ জ্বলে উঠছে। আর একই সাথে ওই ঘরের মধ্যে মানে টেম্পারেচার হঠাৎ করে পুরো ফ্রিজিং হয়ে যাওয়া শুরু করলো, বেশ ঠান্ডা, মানে কয়েক সেকেন্ডে ড্রপ করলো। তো ইমন আসলে তখন তার সেন্স ধরে রাখতে পারে নাই, সে আসলে তার পুরো জিনিসটা মানে খোয়াই ফেলছে, সে নার্ভাস ব্রেকডাউন হয়েছে তার, সে ধপ করে ওখানে পড়ে গেছে, মানে তার কিছু মনে নাই। তো এরপরে ইমনের যখন হুঁশ ফিরে, তখন সে দেখে যে নিচে যে ওয়ার্ডের বিছানায় সে শোয়া, এবং তার সামনে ওই যে রইস যে ছিল, রইস উদ্দিন, সে তার সামনে বারবার বলতেছে, স্যার, স্যার ঠিক আছেন, স্যার কি হয়েছে, স্যার, স্যার ঠিক আছেন আপনি? তো ইমন তখন বলল কোনো মতে যে হ্যাঁ আমি ঠিক আছি, আপনি আমাকে কোথায় পাইছেন, আমি এখানে কেন? তো তখন রইসুদ্দিন বলতেছে, স্যার আমি তো আসছিলাম খাবার নিয়ে আপনার রুমে যেয়ে দেখি যে আপনার রুম খোলা, কেউ নাই। তো আমি ওয়েট করলাম, ভাবলাম বাথরুমে কিনা, পরে দেখি যে ওখানে কোনো সারা শব্দ নাই, বাথরুম থেকে কোনো আওয়াজ আসে না, আর তখন কারেন্ট ছিল না স্যার। তো আমি হেঁটে একটু গেলাম আপনার রুমের মধ্যে, দেখি যে কোনো সারা শব্দ নাই। তো পরে খাবারটা ওখানে রেখে আমি হেঁটে বেরিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি যে নিচেও তো কোনো সারা শব্দ নাই। এখানে যে হাবিব মিয়া আছে, হাবিব মিয়ারে বললাম যে স্যারকে দেখছো নাকি, বলে না। তো তারপর বললাম কোথায় গেল স্যার, এদিক ওদিক। তো হাবিব মিয়া বললো যে 2 তলায় গেছে নাকি হাঁটতে আবার। তো এই তারপরে হাবিব মিয়ারে নিয়ে আমি 2 তলায় গেলাম। 2 তলায় যেয়ে দেখি যে আপনি যে ওখানে যে ওটিটা আছে ওইটার সামনে আপনি পড়ে আছেন। তো তখন ইমন মানে নিঃশ্বাস ছাড়লো, সে আসলে বুঝতে পারতেছে না। তো তখন বললো যে স্যার কি হয়েছিল আপনার? ইমন বললো যে না তেমন কিছু হয় নাই, আমি হয়তো মাথা ঘুরে গেছে, এর জন্য ওখানে পড়ে গেছি। তো এই ইসে কিন্তু রইসুদ্দিন কিন্তু অনেক মানে অন্যরকম ভাবে চিন্তা করতেছে। সে বললো স্যার ভয়টাই পাইছেন নাকি? ইমন কোনো কথা বললো না, বললো যে আমি রুমে যাব, চলেন। কারেন্ট আসছে, তখন কিন্তু লাইট জ্বলতেছে। তো ইমন আস্তে করে উঠে সে হাঁটা দিল তার রুমের দিকে, এবং সে সিঁড়িতে উঠে গেল। এবং দোতলা দিয়ে যখন ইমন উঠতেছে, তার কাছে বেশ ভয় লাগতেছিল। যাই হোক, দোতলা ক্রস করে উঠছে। তো একটু পরে দেখলো যে রইসুদ্দিন তার পিছনে পিছনে আসছে, এবং রুমে তখন ইলেকট্রিসিটি আসছে, বাতি জ্বলতেছে, তার খাবার রাখা টিফিন ক্যারিয়ার। তো রইসুদ্দিন বলল স্যার আপনি খাওয়া দাওয়া করেন, আমি বসে এটা নিয়ে যাব। তো ইমন বলতেছে এখন কয়টা বাজে? বলে স্যার 12টা বাজে। বলে এত রাত কেমনে হলো? বলে স্যার ঝড় বৃষ্টি হয়েছে, তো যেখান থেকে রান্না করাইছি ওদেরও টাইম লাগছে। তো স্যার আপনি কি আসলে মাথা ঘুরে পড়ছিলেন, মানে ওখানে কিছু হয়েছিল? ইমন বলে কেন বলেন তো? বলে স্যার আপনি খাওয়া দাওয়া করেন। তো ইমন তখন খাবার খাচ্ছে এবং তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলো, এখানে কি সমস্যাটা কি?
বলে স্যার কিছু সমস্যা নাই, এই স্যার আমাদের এখানে একটু সমস্যা বলতে যে মানুষ ভয় টয় পায়। তো তখন ইমন জিজ্ঞেস করলো কিসের ভয় পায়? বলে ভয় পায় স্যার, এখানে ব্যাপার আছে, এখানে জিন ভূতের ব্যাপার আছে, জিনের আসর আছে। মানুষজনে যে বলছি যে এখানে রোগী এসে রাত্রে থাকে না, এই কারণে মানুষজন ভয় পায় স্যার। এই পাশে এখানে পাশে কবরস্থান ছিল, তো এর পাশে এই হাসপাতাল এটা বানাইছিল, এরপর থেকে এরকম হয়। এবং রাত্রিবেলায় যে এখানে কিন্তু কোনো গার্ড থাকতে চায় না। এই হাবিব মিয়া যে আছে, সেও রাত্রেবেলায় একেবারে অফিস রুমটা বন্ধ করে তারপর থাকে, সেও ভয় পায়। আর আমি তো স্যার এখানে থাকি না, আমার বাসা কাছেই। হাবিব মিয়ারে বললে খবর দিয়ে নিয়ে আসে আমারে। তো বললো যে তাহলে উপরে যে ডাক্তার সাহেবরা থাকে না, এটাও কি এই কারণেই? বলে স্যার অনেকটা এই কারণেই, তারা তো কেউ বলে না, মানে মুখ দিয়ে বলে না, বাট অনেকটা এই কারণে ভয় পাইছে স্যার সবাই। যে আমাদের ইনচার্জ স্যারও কিন্তু ওখানে ছিল, উনিও কিন্তু স্যার ভয় পাইছিলেন। আর ওই যে আরেকজন যে আছে উনিও কিন্তু ভয় পেয়েছিলেন। তো বিভিন্ন রকমের ভয়, এখন ওগুলো বলেন না আমাদের কাছে, তা আপনিও তো বলতেছেন না। তো ইমন বলে যে আচ্ছা আর বলা বলির কিছু নাই, আমি তো হয়তো এখানে থাকবো না। বলে যে কেন স্যার, আপনি চলে যাবেন? বলে যে হ্যাঁ আমি চলে যাব, কালকেই চলে যাব। তো ইমন খাওয়া দাওয়া করে বলে যে আপনার ওই ইকে, তখন ওই যে রইসুদ্দিনকে খাবার দাবারের যে দাম টাম বা যা খরচ সব দিয়ে দেয়। বলে যে আপনার এটা দিয়ে দিচ্ছি, কারণ আমি থাকবো না, আমার কাছে ভালো লাগতেছে না এই জায়গাটা। বলে সে রাতের বেলা, এই ইমন কিন্তু খুব একটা প্র্যাকটিসিং মানুষ না, কিন্তু তারপরও তিনি ওই দিন দোয়া দুরুদ পড়ে ঘুমান এবং দরজা জানলা বন্ধ করে দোয়া দুরুদ পড়ে ঘুমান। এবং সে ভয়ের একটা স্বপ্ন দেখেন, খুব ভয়ের স্বপ্ন দেখেন, যে একটা বয়স্ক মহিলা তাকে ডাকতেছে, দাঁত বের করে, এরকম মুখের দাঁতগুলো বের করে করে এরকম তাকে হাসতেছে আর ডাকতেছে। এবং তার দাঁতগুলো বেশ অন্যরকম, মনে হচ্ছে জর্দা বা কিছু খেলে যেরকম কালো হয়ে যায় সেরকম ডাকতেছে। এবং তার চোখের মণিগুলা মনে হচ্ছে জ্বলতেছে সাদাটে টাইপের। তো এটা ইমন স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে রাতে। তো সে দোয়া দুরুদ পড়ে ঘুমাইছিল। সকালে উঠে সে মোটামুটি তার জিনিসপত্র গুছায় ফেলে। আর ইমন একটু মানে নিজের ডিসিশনে অটল ছিল, এরকম মানুষ সে। তো সে যখন ডিসিশন নিয়ে ফেলছে সেখানে থাকবে না, তার কাছে এমনিও আর ভালো লাগে না, এখানকার এক্সপিরিয়েন্স, রাতের এক্সপিরিয়েন্স কিছুই ভালো লাগে নাই। সে সকালে উঠেই ইনচার্জ সাহেবকে বলে, নিচে রেডি হয়ে বসে বলে যে স্যার আমি থাকতে পারতেছি না, আমাকে চলে যেতে হবে এখান থেকে। তো তিনি বলেন যে মানে কি ব্যাপার, হঠাৎ করে আসলেন, কালকেই চলে যাবেন আপনি? এটা তো কোনো অফিসিয়াল ইসের মধ্যে পড়ে না। বলে স্যার যেটাই হোক, আপনি যেভাবে লেখেন জিনিসটা লেখেন, কোনো অসুবিধা নেই, আমার পারিবারিক কিছু সমস্যা আছে, আমি থাকতে পারতেছি না, আই এম সরি। এই বলে ইমন বের হয়ে আসে। তো মানে সেই যে ইনচার্জ ছিলেন তিনি হাঁ করে তাকায় আছেন, তার মুখে কথা নাই। তো রইসুদ্দিনকে দেখে তিনি বলেন যে রইসুদ্দিন, আমি কিছু জিনিস এখানে এক্সপিরিয়েন্স করছিলাম, আপনার কথাটা ঠিক, যেই জায়গাতে কিছু উল্টাপাল্টা জিনিস আছে, এটা সত্যি কথা, এটা আমি ফিল করছি। যাই হোক ভালো থাকবেন, আমি আসি। বলেই মন ওখান থেকে রওনা দেয় এবং সেইভাবে ওই দাঁড়ায় থাকে অনেকক্ষণ, টেম্পো পেয়ে যায়, টেম্পোতে করে চলে আসে, ব্যাক করে ওখানে বাস নিয়ে সে ঢাকায় ব্যাক করে আসে এক সময়। যাই হোক, তো ইমন ঢাকা আসার পর নাকি সে এরকম স্বপ্ন কয়েকদিন কন্টিনিউয়াসলি দেখতে, এবং তার মাকে বলার পরে তার মা বাবাকে সে বলছিল, তার মা বাবার মধ্যে তার মা খুব এই ব্যাপারে সচেতন ছিলেন এবং তিনি তাদের এখানকার যে মসজিদের যে হুজুর তাকে নিয়ে আসছিলেন, বাসায় এনে তাকে ঝাড়াইছেন। তো সেই ইমাম সাহেব ইমনকে পরামর্শ দেয় প্র্যাকটিসিং হওয়ার, নামাজ কালাম পড়ার, এবং তিনি তাকে ঝেড়ে দিয়ে দেন। তো ইমন আস্তে ধীরে নাকি কিছু মাত্রায় প্র্যাকটিস শুরু করে, মানে নামাজ কালাম পড়া শুরু করে, এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো মানে এই স্বপ্ন দেখাটা তার বন্ধ হয়ে যায়। আর এরপরে সে বিদেশে চলে যায় পড়ার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে পরবর্তী দেশে তার এই মেডিকেল জীবন আরও শাইন করে এবং প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, এই ছিল ইমনের স্টোরি। ইমন তার ছদ্মনাম ডক্টর এইচ শেয়ার করেছেন আমাদের কাছে, এবং আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার মতো করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 5-7 বছর আগের একটি ঘটনা। ইমেইলে ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। রাত তখন প্রায় 2টা। অ্যাম্বুলেন্স চালক রাকিবের ফোনে জরুরি একটি ফোন এলো। বলা হলো শহরের বাইরে একটি দুর্ঘটনা, আহত একজন মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। রাকিব সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল। হঠাৎ মাঝপথে সে দেখতে পেল রাস্তার পাশে একজন মানুষ হাত তুলে সাহায্য চাইছে। রাকিব গাড়ি থামালো। লোকটি কাপা গলায় বলল, আমার স্ত্রী ভিতরে আটকে আছে, একটু সাহায্য করুন।
রাকিব অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় আশেপাশে কোনো দুর্ঘটনার চিহ্ন নেই। লোকটিও হঠাৎ অন্ধকারের মধ্যে যেন মিলিয়ে গেল। রাকিব ভয় পেলেও ফিরে আসতে চাইছিল, আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনের দরজা নিচ থেকেই খুলে গেল। সে গাড়ির ভিতরে তাকিয়ে দেখল স্ট্রেচারের উপর একটি ভেজা কাপড় পরে আছে। কাপড় সরাতেই সে অবাক হয়ে গেল। ভিতরে একটি পুরনো অ্যাম্বুলেন্সের পরিচয়পত্র। সেখানে লেখা কয়েক বছর আগে এই একই রাস্তায় এক অ্যাম্বুলেন্স চালক দুর্ঘটনায় মারা গিয়েছিল। রাকিব আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে ফিরে আসে, কিন্তু তার ঘড়িতে দেখা গেল সে মাত্র 1 ঘন্টার জন্য বাইরে ছিল। অথচ সেই 1 ঘন্টার মধ্যে সে এমন এক ঘটনা দেখে এসেছে যার কোনো ব্যাখ্যা সে আজও খুঁজে পায়নি। এরপর রাকিব কয়েকদিন আর রাতে অ্যাম্বুলেন্স চালাতে সাহস পেল না, কিন্তু পেশার দায়িত্বের কারণে তাকে আবারও সেই কাজে ফিরে যেতে হবে। এক রাতে ঠিক সময় রাত 2টার দিকে আবার সেই রাস্তা দিয়ে তাকে যেতে হলো। হঠাৎ অ্যাম্বুলেন্সের রেডিওতে অদ্ভুত এক কণ্ঠস্বর শব্দ ভেসে এল। কেউ যেন খুব আস্তে বলছে, আমাকে হাসপাতালে পৌঁছে দাও। রাকিব চারদিকে তাকাল, কিন্তু রেডিও ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের পিছনের ক্যামেরায় সে দেখতে পেল স্টেশনের পাশে একজন দাঁড়িয়ে আছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে গাড়ি থামিয়ে পিছনের দরজা খুলল, কিন্তু ভিতরে কেউ নেই, শুধু একটি কাগজ পড়ে আছে। আর কাগজটিতে লেখা, সেদিন তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু আমার সময় শেষ হয়ে গিয়েছিল। আজ আমি শুধু চাই আর কোনো অসহায় মানুষ যেন রাস্তায় একা না থাকে। রাকিব কাগজটি হাতে নিয়ে বুঝতে পারল সেই অদ্ভুত ঘটনা তাকে ভয় দেখানোর জন্য ছিল না, বরং একজন অদেখা যাত্রী তাকে একটি দায়িত্ব মনে করিয়ে দিতে এসেছিলেন। তারপর প্রায় 1 মাস কেটে গেল। রাকিব ভাবতে লাগলো যা সে দেখেছে সেই রহস্যময় ঘটনা ওখানেই হয়তো বা শেষ। কিন্তু এক গভীর রাতে রাকিবের ফোনে আবারও এক জরুরি কল আসে। হাসপাতাল থেকে বলা হলো একটি পুরনো রাস্তার পাশে একজন আহত মানুষ পড়ে আছে। রাকিব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছালো। জায়গাটিতে গিয়ে সে থমকে গেল। এটি সেই একই রাস্তা যেখানে আগের ঘটনাটি ঘটেছিল। সে গাড়ি থেকে নামতেই দূরে একটি ছায়ামূর্তি দেখতে পেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, আজ শেষবারের মতো তোমার সাহায্য দরকার। রাকিব ভয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? ছায়ামূর্তিটি যেন কোনো উত্তর দিল না, শুধু রাস্তার পাশে পড়ে থাকা একজন আহত মানুষের দিকে ইশারা করলো। রাকিব দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে তুলল এবং হাসপাতালে নিয়ে চলে গেল। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা রোগীকে দেখে অবাক হয়ে গেল, কারণ লোকটির পকেটে পাওয়া পরিচয়পত্রে লেখা ছিল এই মানুষটি নাকি 10 বছর আগে মারা গেছে। রাকিবের বুকটা যেন কেঁপে উঠল। সে দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে ফিরে গেল, কিন্তু সেখানে শুধু একটি পুরনো ছবি পড়েছিল। আর ছবিতে দেখা গেল একজন অ্যাম্বুলেন্স চালক দাঁড়িয়ে আছে, আর তার পাশে সেই একই মানুষ যাকে রাকিব একটু আগেই হাসপাতালে নিয়ে এসেছে। আর ছবির পেছনে একটি লাইন লেখা ছিল, একজন চালক চলে গেলেও তার মানবতা কখনো মরে যায় না। তারপর এক রাতে রাকিব সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ খুঁজে বের করল। সে পুরনো হাসপাতালের রেকর্ড ঘাঁটতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারল 10 বছর আগে ওই রাস্তায় একটি ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনা হয়েছে। চালকের নাম ছিল হাসান। দুর্ঘটনার আগে হাসান শেষবার একটি রোগীকে বাঁচাতে ছুটছিল, কিন্তু মাঝপথে দুর্ঘটনায় মারা যায়। রাকিব আরও জানতে পারল সেই রাতের রোগীও বেঁচে যায়নি, কিন্তু মৃত্যুর আগে হাসান শুধু একটি কথা বলেছিল, যদি আমি না পারি কেউ যেন তার কাছে পৌঁছে যায়। এই কথা শুনে রাকিব বুঝতে পারল
এতদিন যে রহস্যময় ছায়ামূর্তি তাকে পথ দেখাচ্ছিল, সে আসলে হাসানের অসমর্থ দায়িত্ব পূরণ করতে হয়তোবা চেয়েছে। এক রাতে রাকিবের অ্যাম্বুলেন্সের রেডিও হঠাৎ নিচ থেকে কেন জানি না চালু হয়ে গেল। এবার কণ্ঠটা পরিষ্কার শোনা গেল, রাকিব, এবার তোমার সাহায্য দরকার। রাকিব অবাক হয়ে বলল, আমার? সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের সামনে রাস্তার মাঝে একটি পুরনো অ্যাম্বুলেন্স দেখা গেল। তার হেডলাইট জ্বলছে, কিন্তু ভিতরে কেউ নেই। রাকিব ধীরে ধীরে কাছে গেল। দরজা খুলতেই ভিতরে থেকে একটি সে ডায়েরি পেল, আর ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে মানুষ অন্যের জীবন বাঁচায় একদিন তার জীবনও কেউ না কেউ বাঁচায়। রাকিব এটি বাক্যটি পড়ার পর বন্ধ করল, আর ঠিক তখনই তার অ্যাম্বুলেন্সের পিছনের দরজা হঠাৎ কেন জানি না বন্ধ হয়ে গেল, আর রেডিওতে শেষবারের মতো সেই কণ্ঠস্বর ভেসে এলো, এবার তোমার পালা। তারপর রাকিবের জীবনে অদ্ভুত পরিবর্তন যেন আসতে শুরু করলো। সে বুঝতে পারলো এবার তোমার পালা কথাটার অর্থ শুধু ভয় দেখানো না, এর পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। পরের রাতে সে আবার সেই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ তার অ্যাম্বুলেন্সের সামনে একটি ছোট্ট ছেলে এসে দাঁড়াল। রাকিব দ্রুত ব্রেক কষল। ছেলেটি শান্ত গলায় বলল, চাচা, আপনি কি আমার বাবাকে খুঁজে দিতে পারবেন? রাকিব জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? ছেলেটি রাস্তার পাশের একটি পরিত্যক্ত বাড়ির দিকে আঙ্গুল দেখাল। রাকিব যেখানে গিয়ে দেখতে পেল একজন বৃদ্ধ মানুষ মাটিতে পড়ে আছে। তিনি খুব দুর্বল অবস্থায় ছিলেন। রাকিব তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে পৌঁছার পর বৃদ্ধ লোকটি চোখ খুলে রাকিবের দিকে তাকাল। তারপর কাপা কণ্ঠে বললেন, তুমি কি রাকিব? হাসানের পরে তুমিই প্রথম যে এই পথের মানুষের জন্য থামালে। রাকিব যেন হঠাৎ অবাক হয়ে গেল, কারণ বৃদ্ধ লোকটি হাসানের নাম কিভাবে জানল? লোকটি বললেন, হাসান মারা যাওয়ার আগে আমাকে বাঁচিয়েছিল। সে বলেছিল একদিন এমন একজন মানুষ আসবে যে তার অসমাপ্ত কাজ শেষ করবে। আর ঠিক তখনই রাকিব হাসপাতালের জানালা দিয়ে বাহিরে তাকাল। দূরে পার্কিংয়ে তার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাম্বুলেন্সের পাশে একজন পরিচিত মানুষ দাঁড়িয়ে। পুরনো অ্যাম্বুলেন্স চালক হাসান। রাকিবের চোখের পলক ফেলতেই ছায়ামূর্তিটি যেন অদৃশ্য হয়ে গেল, আর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ভেসে এলো একটি শেষ বার্তা, মানুষকে বাঁচানোর কাজ কখনো শেষ হয় না। এরপর রাকিব সিদ্ধান্ত নিল সে হাসানের গল্প সবার সামনে তুলে ধরবে। সে পুরনো দুর্ঘটনার জায়গায় গেল, যেখানে আজও মানুষ রাতের বেলা যেতে ভয় পায়। সেখানে গিয়ে সে রাস্তার পাশে একটি ছোট পাথর দেখতে পেল। পাথরের নিচে চাপা ছিল একটি পুরনো চিঠি, আর চিঠিতে লেখা ছিল, যে মানুষ এই চিঠি পাবে সে যেন জানে আমি ভয় দেখাতে আসিনি, আমি শুধু চাই আমার মতো আর কোনো চালক যেন অসহায় কাউকে ফেলে না যায়। রাকিব চিঠিটি পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ তার অ্যাম্বুলেন্সের সাইরের নিচ থেকে বেজে উঠল, অথচ গাড়ির চাবি তখনও তার হাতে। সে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে তাকালো। উইন্ডো সিটে কুয়াশার উপর লেখা দেখা গেল, শেষ রুগী এখনো বাকি। রাকিবের বুক ধরপড় ধরপড় করতে লাগলো। সে চারদিকে তাকাল, দেখলো রাস্তার অনেক দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। রাকিব দৌড়ে তার কাছে গেল, কিন্তু কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো, কারণ মাটিতে পড়ে থাকা মানুষটির মুখ অবিকল রাকিবের মতো, আর তার পাশে পড়ে থাকা পরিচয়পত্রে লেখা অ্যাম্বুলেন্স চালক রাকিব। আর ঠিক তখনই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এল। এবার বুঝলেন কখনো কখনো একজন জীবন বাঁচাতে গিয়ে নিজের গল্পের অংশ হয়ে যায়। রাকিব ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু অন্ধকার রাস্তা আর দূরে একটি অ্যাম্বুলেন্সের সাইডে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম। আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা, তার সংগ্রহে থাকে একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আমি তার মতো করে তার ঘটনাটি বলার চেষ্টা করছি।
যে পুলিশ ভাইটি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নাম নাজমুল হক এবং তিনি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। তিনি আর একজন পুলিশ ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি মূলত অনেক বছর আগের ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম শাহিন। এবং শাহিন ভাইয়ের ব্যাপারে যদি বলি, শাহিন ভাই কৃষি কাজ করতেন এবং খুবই প্রাণবন্ত যুবক ছিলেন এবং বেশ তরতাজা মনের, সাদা মনের এক ধরনের মানুষ ছিলেন। সে গ্রামে কৃষিকাজ করতেন, এছাড়াও তার অনেক দক্ষতা ছিল। সে খেলাধুলায় পারদর্শী ছিলেন, বিশেষ করে কাবা খেলা, কাবাডি খেলা থেকে শুরু করে অন্যান্য যত খেলা আছে না, সে সব খেলায় পারদর্শী ছিলেন। মোটামুটি বলা যায় যে প্রাণবন্ত দুরন্ত এক ধরনের যুবক ছিলেন শাহিন ভাই। তো শাহিন ভাই বিভিন্ন কাজে বিভিন্ন কারণে এদিক ওদিক যেতেন, যার কারণে অনেক সময় রাত হয়ে যেত। তো একবার সে কোনো একটা কারণে সে তার বাড়িতে ফিরতে একটু লেট হয়ে যায়। তো সে যে এলাকা দিয়ে ফিরবে, তার এলাকা দিয়ে ফেরার সময় যে গাছটাকে দিয়ে ফিরবে, ওই গাছটা বেশ মানে ভয়ানক আর কি। মানুষের মুখে নানান রকম ঘটনা সেই গাছকে ঘিরে শোনা যায়। তো তিনি আস্তে ধীরে আসতেছেন এবং ওই আশেপাশে কোনো লোক নাই, যেহেতু রাত হয়ে গেছে। গ্রামে অল্প রাত হলেই কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যায় না। ঠিক তেমনি তখন সময় ছিল মোটামুটি গভীর রাত। গ্রামের গভীর রাত মানে 11টা-12টা মানেই হচ্ছে গভীর রাত। তখন সে রাস্তা দিয়ে আসছে এবং রাস্তা দিয়ে বলতে তখনকার সময় তো রাস্তা তো উন্নত ছিল না। রাস্তা বলতে ক্ষেতের আইলে বুঝানো যেত যে মাঝখানে 2 ক্ষেতের আইলের উপর দিয়ে রাস্তা। আইল বলতে বুঝাইতেছে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে যে বাউন্ডারি ছোট ছোট মাটির, ওটাকে বলা হয় গ্রাম অঞ্চলে আইল। তো আইল দিয়ে দিয়ে তিনি আসতেছেন, কারণ তখনকার সময়, আগেকার সময় আইলই ছিল শর্টকাট রাস্তা। তিনি ওই রাস্তা দিয়ে আসছেন। আস্তে আস্তে যখন ওই গাছটার সামনে আসে, তিনি খেয়াল করতেছেন কেউ তার দিকে তাকিয়ে আছে এবং সে এটাও খেয়াল করতেছে আস্তে আস্তে তাকানো থাকা অবস্থায় একটা বিভৎস অবয়ব তার সামনে দাঁড়ানো। এবং বলে রাখা ভালো, এই সকল প্যারানর্মাল বিষয়ের প্রতি শাহিন ভাই বেশ অভিজ্ঞ একজন মানুষ ছিল এবং সে অনেক কিছুই জানতেন এসব ব্যাপারে। তো সে খানিক ইশারাতে বুঝতে পেরেছে যে তার সাথে কিছু খারাপ কিছু হতে চলেছে এবং যে দাঁড়িয়ে আছে সে, যে অবয়বটি কোনো মানুষটা, সেটা খারাপ কোনো একটা কিছু। তো সেই অবয়বটি তাকে দেখে বলে উঠল যে কতদিন কিছু খাই না, অনেক ক্ষুধা লাগছে। এমনভাবে এই কথাটি বলল, স্বাভাবিকভাবে মানুষের কিন্তু ভয় লাগার কথা। এবং শাহিন ভাই কিন্তু ওইটা শুনে কিন্তু ভয় পায়নি। সে উল্টা রিয়াকশন দিয়ে বলল যে আমার খাওয়া কি এতই সহজ। মানে ব্যাপারটা ছিল এরকম যে কথোপকথন তাদের খুবই সাধারণ কথোপকথন, যে মানুষকে আর কি করে কথা বললে যেরকম হয়, ঠিক তেমনি মনে হচ্ছে অবয়বটি তাকে এমনভাবে বলতেছিল যে আমি অনেকদিন ভালো মন্দ কিছু খাই না, প্রচণ্ড ক্ষুধা লাগছে, তরে খাবো, এই টাইপের কথা বলতেছিল। শাহিন ভাই জবাব দিতেছিল যে আমারে কি এত সহজে খাওয়া যায় রে পাগলা। তো তাদের কথোপকথন ছিল ব্যাপারটা এইরকম। তো ব্যাপারটা হাস্যরসাত্মক হলেও শাহিন ভাইয়ের সাথে এই ধরনের কথা হয়েছিল এবং শাহিন ভাই এই জবাবটা দিয়েছিল। এবং বলে রাখা ভালো, তৎকালীন সময়ে বা এখনকার সময় গ্রামে যারা বড়ভাবে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তারা কিন্তু বেশ সাহসী হয়। ঠিক তেমনই সাহসী ছিলেন কিন্তু শাহিন ভাই, এটা আমি আগেই বলেছি। তো শাহিন ভাই এই অবস্থা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তার হাতে যে কাস্তে ছিল, কাস্তে মানে কাঁচি, সে কাঁচি দিয়ে ওই অবয়বটার দিকে দূরে ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মেরে শাহিন ভাই দৌড়িয়ে চলে যায়, পালিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে তার স্ত্রীকে ডাক দিয়ে বললো যে এই ঘটনা হয়েছে। তো সব শুনে তার স্ত্রী বলল যে পরের দিন না কবিরাজের কাছে নিয়ে যাব, কিছু হবে না, শুয়ে পড়ো, টেনশন করো না। তো এরকমভাবে যাওয়ার পরের দিন একটা কাজ করতে শাহিন ভাই সহ 3জন ছেলে, গ্রামের 3জন ছেলে নিয়ে তারা একটা কাজে যায়। কাজটা হচ্ছে এরকম যে প্রতিদিন আমরা জানি যারা মানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, রাতের বেলা খেজুর গাছে হাঁড়ি বেঁধে রেখে আসতো এবং সকালবেলা ততক্ষণে হাঁড়ি পূর্ণ হয়ে যায়, সেখানে খেজুরের রস জমা থাকে। ঠিক সেই খেজুরের রস জমানোর কাজ করতেন তখন হচ্ছে শাহিন ভাই। তার পাশাপাশি অনেক কাজের পাশাপাশি এটা তার শখের একটা কাজ ছিল যে সে রাতের বেলা হাঁড়ি খেজুর গাছে রেখে আসতেন, সকালবেলা রস নিয়ে আসতেন সেখান থেকে। তো সেই রাতের বেলা সে এই কাজটা করার জন্য যায় এবং তার সাথে যায় 3জন যুবক বা বালকের বয়স বলা যায় 14-15। গ্রামের 14-15 বছর বয়সী বালকরা কিন্তু অনেক কিছু বোঝে এবং তারা বেশ সাহসী হয়। তো সে সহ 3জন মিলে আর সেই খেজুর গাছের ওখানে যায়। খেজুর গাছের ওখানে গিয়ে মানে
খেজুরের রস যেটাকে বলা হয়, খেজুরের রস কি অবস্থা এটা দেখতে যায়। তো দেখতে যাওয়ার পর সে দেখে যে ওই যে অবয়বটা আছে, যে দেখেছিল, ওই অবয়বটা উল্টাভাবে খেজুর গাছের উপরে উঠে রস খাচ্ছে। এইরকম বীভৎস একটা চেহারা, যে উল্টাভাবে গাছের উপরে ঝুলে ঝুলে রস খাচ্ছে এবং চেহারাটা বীভৎস। ব্যাপারটা কেমন দেখা যায়, ঠিক ওই রকম অবস্থাতে শাহিন ভাই সহ বাকি 3জন ছেলে এই অবস্থাটা দেখে এবং তৎক্ষণাৎ তারা সেই স্থান ত্যাগ করার জন্য উঠে পড়ে লাগে এবং তাদের হাতে যে সিগারেট ছিল, এই সিগারেট তারা জ্বালিয়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। তারা যখনই পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে ফজরের আজান দেয়, যার কারণে তাদের যে সামনে যে বীভৎস চেহারা ওই অবয়বটা ছিল সে দ্রুত মানে চোখের সামনে অদৃশ্য হয়ে উধাও হয়ে যায়। তো ব্যাপারটা তারা বেশ ভয় পায়। ভয় পাওয়ার পরে শাহিন ভাই তার বাড়িতে যায়, বাড়ি থেকে তার স্ত্রীকে আবার বলে যে এই সমস্যা হয়েছে। তখন তার স্ত্রী তাদের যে পাশের গ্রামে যে কবিরাজ ছিল সে কবিরাজের কাছে তার স্বামীকে নিয়ে যায় এবং কবিরাজ সব শুনে কবিরাজ তার কাছে কিছু সময় চায়, বলে যে আমাকে কিছু সময় দিতে হবে, কেন এমনটা হচ্ছে, এই সমস্যা কেন হচ্ছে আমাকে জানতে হলে আমার কিছু সময় লাগবে। তো শাহিন ভাই বলা আছে ঠিক আছে সময় নেন, দেখেন তারপর কিছু করা যায় কিনা। তো সেখান থেকে শাহিন ভাই ফিরে আসে। তো তার পরের দিন ছিল যে সাপ্তাহিক হাট। আমরা জানি গ্রামগঞ্জে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে বিরাট বাজার বসে, যেটাকে আমরা বলি হাট। ঠিক তেমনি শাহিন ভাইয়ের এলাকাতে সাপ্তাহিক হাট ছিল। সপ্তাহে একদিন সে সাপ্তাহিক হাট বসে। তো শাহিন ভাই যেহেতু বলেছে শখের বসে গুড় খেজুর রস নিয়ে ওখান থেকে গুড় বানায় এবং গুড় বানিয়ে সে বাজারে বিক্রি করে। শখের আসলে মূলত সে শখের বসে এটা বিক্রি করে এবং একদিক দিয়ে তার শখও পুরো হলো এবং একদিক দিয়ে তার সাংসারিক কিছুটা লাভবান হলো আর্থিকভাবে আর কি। তো শাহিন ভাই সেই যে রস সংগ্রহ করেছে, রস থেকে গুড় বানিয়ে সেটা বাজারে হাটে আর কি বিক্রি করতে যায়। বিক্রি করতে গিয়ে শাহিন ভাই একটু বিকালের দিকে যায় এবং আমরা এটা জানি যে গ্রাম অঞ্চলে যারা হাট বাজারে গিয়েছে তারা কিন্তু জানে যে হাটগুলো কিন্তু একটু দুপুরের পরপরই হয় বা বিকালের দিকে একটু জমজমাট বেশি হয়। ঠিক তেমনি ওই শাহিন ভাইয়ের এলাকায় বিকালের দিকে হাট বেশি জমজমাট ছিল। তো শাহিন ভাই একটু লেট করেই যায়, মানে একটু কড়া বিকেলের মধ্যে যায়। তো বিকেলের মধ্যে গিয়ে এসে তার যে বানানো গুড়, এই গুড় নিয়ে বসে থাকে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় যে এমন কিছু লোক যারা কিনা নতুন হাটের মধ্যে এসছে বা তাদের দেখলে গ্রামের মনে হয় না, তারা হয়তো শহর থেকে এসছে, এরকম একটা ভাব, এই ধরনের ভাবের কয়েকজন লোককে সে দেখতে পায়। শাহিন ভাই দেখতে পেয়ে শাহিন ভাই খেয়াল করে যে তার গুড়ের দোকানের সামনে এসে গুড়ের দাম করছে। তো শাহিন ভাই তাদের দিকে একটু অবাক হয়েছিল, কারণ তাদের অবয়বটা ছিল একটু মানে বেশি বড়ও না, বেশি ছোট না, বেশি লম্বাও না, বেশি খাটেও না। তাদের হাতটা এতটা বেশি চওড়া ছিল। ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগলেও শাহিন ভাই মনে করে হতে পারে। তো সেই লোকগুলো শাহিন ভাইকে জিজ্ঞেস করে যে গুড়ের দাম কত। শাহিন ভাই একটু বাড়িয়ে বলে, ভেবেছে হয়তো বা শহর থেকে এসছে, বাজার দর বোঝে না। তো শাহিন ভাই বাড়িয়ে বলে, কিন্তু ওই লোকগুলো শাহিন ভাই যে দামে বলেছে সেই দামেই কিন্তু গুড়গুলো সব কিনে নেয়। এতে করে শাহিন ভাই বেশ খুশি হয়। খুশি হওয়ার পরে সে ওই টাকা দিয়ে বাজার সদাই করে তার যে হাট বাজারের যে তার যে বন্ধু বান্ধব ছিল সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাতের বেলা বাড়ি ফেরে। প্রতিবার হাট বাজারের করার পরে সে বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু সেদিনকে আড্ডা দিতে একটু বেশি লেট হয়ে গিয়েছিল এবং সে যে বাড়িতে যাবে তার সাথে কেউ ছিল না। কাকতালীয়ভাবেও ওই দিন তার সাথে কেউ ছিল না, তাকে একাই বাড়িতে ফিরতে হবে এবং তার বাজার থেকে তার বাড়ির বেশ দূরত্ব রয়েছে। সে রাত যেহেতু অনেক গভীর হয়েছে, সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে যে বাড়িতে যাবে বাজার থেকে, ওই বাড়িতে যাওয়ার পথে তার বিরাট একটা মাঠ পড়ে এবং মাঠ এবং খোলা ময়দান বলা যায়। খোলা ময়দান পার হয়ে তাকে বাড়িতে ফিরতে হবে। সে একা হাঁটতে হাঁটতে তার বেশ ভয় লাগছে এবং বলে রাখা ভালো, আমরা তো এটা জানি, যারা গ্রাম অঞ্চলে গিয়েছে তারা দেখেছে যে বিশেষ করে যারা হাট বাজারে দই অথবা গুড় বিক্রি করে তারা কিন্তু ওই ঘাড়ের মধ্যে একটা বাঁশ রাখে। বাঁশের একটা প্রান্তে থাকে হচ্ছে গোল চাকার মতো আর কি, ওখানে মানে গুড় বা দই থাকে, আবার বাঁশের আরেকটা প্রান্ত ধরে দড়ি বেঁধে ওই দড়ির উপর ঝাঁকার মধ্যে কিন্তু
ওই মানে ওই যে গুড় বলি বা দই বলি যা যা বিক্রি করে তারা ওইভাবে কিন্তু নিয়ে যায়। ঠিক তেমনি শাহিন ভাই এভাবেই নিয়ে যাচ্ছিল। তো যেহেতু তার গুড়গুলো বিক্রি হয়ে গেছে, সেহেতু ওই বাঁশের এক প্রান্তের ঝাঁকার মধ্যে যে সে বাজার সদাই করছিল, এক প্রান্তে সে বাজার সদাই শাকসবজিগুলো রেখেছিল, আর এক পাশে রেখেছিল মাছ কিনেছিল, বড় ছোট অনেকগুলো মাছ কিনেছিল। সে মাছ কিনে তো এভাবে সে হাঁটছে। তো এমন অবস্থায় শাহিন ভাই খেয়াল করলো যে বাঁশের পিছের প্রান্তের যে ঝাঁকাটা আছে, ওই দড়ির থেকে যে ঝাঁকাটা আছে, ওই ঝাঁকা ধরে কে জানি টান দিতেছে। বারবার টান দেওয়ার পর শাহিন ভাই বুঝতে পারলো যে তার পিছে হয়তো বা সে আগের ওই খারাপ কিছু পড়েছে। তো সে বেশ হতভম্ব এবং বেশ বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করলো যে সাহস থাকলে সামনে আ, পিছ থেকে কেন বারবার বিরক্ত করতেছিস, সাহস থাকলে তো তুই সামনে আ। তো এভাবে শাহিন ভাই কথা বলে আবার হাঁটা দিল, কিন্তু হাঁটা দিয়ে লাভ নাই, আবার একই ঝামেলা শুরু হইলো যে পিছের যে বাঁশের যে বাঁশটা ঝাঁকাতে আছে, ওই ঝাঁকাতে কে জানি টান দিতেছে। তো শাহিন ভাই বেশ বিরক্ত হয়ে গেল। সে বিরক্ত হয়ে পিছনে অদৃশ্য যেটা মানে অদৃশ্য জায়গাতেই জুতা খুলে ঢেল দিল। সে ঢেল দিয়ে তাচ্ছিল্য করে বলল যে তোর তুই সামনে থাক, সামনে আস, সাহস থাকলে সামনে আয়। তো সে অদৃশ্যতেই স্যান্ডেল নিক্ষেপ বা জুতা নিক্ষেপ করার পরে আবার সেই জুতা তুলে নিয়ে এসে হাঁটা দিল, এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে সেদিনকার মতো সে তার স্ত্রীকে সেই ঘটনা খুলে বলে, এবং তার স্ত্রী তার ভাইদেরকে জানায়। ভাইদেরকে জানানোর পরে তারা বলে যে ঠিক আছে, যাওয়ার পরে দেখা যাবে, আজকে রাতটা যাক। তো শাহিন ভাই সেদিনকার মতো খেয়ে দিয়ে রাতে ঘুমায়, এবং রাতে ঘুমানোর পর একটা সময় তার প্রকৃতির ডেকে সারা দিতে সে বাইরে বের হয়, যে তার টয়লেট পায়। সে টয়লেট সারার জন্য বাইরে বের হয়, এবং বাইরে বের হয়ে টয়লেট সেরে সে মুখে একটা সিগারেট ধরে সে বাসার দিকে আসতে থাকে। যেহেতু গ্রাম অঞ্চলে সাধারণত বাসা থেকে টয়লেট বেশ দূরে হয়, ঠিক তেমনি শাহিন ভাইদের বাসা থেকে টয়লেট বেশ দূরে ছিল। তো শাহিন ভাই টয়লেট সেরে বিড়ি ধরিয়ে বা সিগারেট ধরিয়ে সে বাড়ির দিকে আসতে থাকে। আসার সময় সে দেখতে পায় যে সামনে কিছু অবয়ব দাঁড়িয়ে আছে, এবং সেই অবয়বগুলো তাকে বলতেছে যে আমরা তোর অপেক্ষাতেই ছিলাম এবং এই সুযোগের অপেক্ষায় ছিলাম। তো এই কথা শোনার পর শাহিন ভাইয়ের আর কিছু মনে নেই, সেন্স হারাই ফেলছে। তো এইদিকে অনেকক্ষণ ধরে শাহিন ভাইয়ের খবর না পেয়ে শাহিন ভাইয়ের স্ত্রী বিছানা থেকে উঠে বাইরে গিয়ে দেখে যে তার স্বামী নাই। পরে এসে দেখতে পাই যে পুকুর থেকে কোনো দাপাদাপের শব্দ আসতেছে, মানে পুকুরের মধ্যে যদি কারো চুবানো যায় যে ধরনের শব্দ আসবে, ওই ধরনের শব্দ আসতেছে। তো সে টর্চ লাইট দিয়ে পুকুরের পাড়ে যায়, এবং পুকুরের বলে রাখা ভালো পুকুর পাড় ছিল তাদের বাথরুমের পাশেই। তো এই পুকুর পাড়ে এসে দেখতে পায় যে মাঝখানে তার স্বামীকে উপর থেকে নিচে নামানো হচ্ছে, মানে চুবানো হচ্ছে, একবার উপর উঠানো হচ্ছে, একবার পানির মধ্যে চুবানো হচ্ছে। এইরকম অবস্থা থেকে সে চিৎকার করে তার মানে স্বামীর ভাইদের ডাক দিয়ে সবাই মিলে সেখান থেকে তাকে উদ্ধার করে কোনো রকম তাকে সেফ জোনে নিয়ে আসা হয়, এবং তারপর কবিরাজকে ডাকা হয়। কবিরাজ আসার পরে কবিরাজ কিছু মানে কিছু নিয়মকানুন করার পর সেই জিনগুলোকে ডাকতে থাকে, এবং জিনগুলো আসতে চায় না। খুবই বাজে ধরনের জিন ছিল, যার কারণে সে আসতে চায় না, এবং জিনগুলোর খুব বাজে ধরনের ঘাড়তেরা টাইপের ছিল এবং একঘেয়ে ছিল। তো একটা পর্যায়ে জিনগুলো আসার পরে কবিরাজকে সরাসরি ব্যাংক করে বলে, তোর মতো কবিরাজ আমার কিচ্ছু করতে পারবে না, কেন ডাকছিস বল। তো কবিরাজ বলে যে কেন ওকে ধরেছিস কেন? তখন জিনগুলো বলে যে ওকে ধরছি কারণ এটার প্রাপ্য, ও আমাদের একজনের পা কেটে ফেলছে। ওই দিন আসার সময় কাঁচি দিয়ে আমাদের দিকে নিক্ষেপ করছে, আমাদের একজনের পা কেটে ফেলেছে, কেটে গেছে। এছাড়া তো শয়তান সে তো ভণ্ডামি করে। তো কবিরাজ বলতেছে কি রকম ভণ্ডামি? বলতেছে যে সে গুড় বিক্রি করে, সে গুড়ের মধ্যে চিনি দিয়ে মানুষকে ঠকায় বিক্রি করে, মানুষের কাছে ঠকায় টাকা নেয়, মানুষের কাছে বেশি টাকা নেয়। তো এই ধরনের কথা কবিরাজে বলতেছে, এবং কবিরাজ বলতেছে যে তুই কি করলে যাবি? না আমরা যাবো না এটা ছেড়ে। তো এই কথা বলা মাত্রই জিনগুলা সব আবার উধাও হয়ে যায়, এবং কোনোভাবেই কবিরাজ সেই জিনগুলোকে আর আনতে পারে না, ডাকতে পারে না। তো কবিরাজ সেদিনকার মতো শাহিন ভাইয়ের কাছ থেকে চলে যায়, এবং তাকে কিছু নিয়মকানুন পালন করতে বলে। তো শাহিন ভাইয়ের তারপর থেকে অনেক অসুখ বিসুখ শুরু
এবং সে খুব অসুস্থ হয়ে যেতে থাকে। এরকমভাবে 1 মাস চলে যাওয়ার পরে সে আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করে এবং কয়েক মাস যাওয়ার পর সে একেবারে সুস্থ হয় এবং ওই ধরনের অবয়বের জিন, তারপর হচ্ছে যে ঝামেলাটা ছিল ওই ঝামেলা তাকে আর কিছু করেনি এবং কোনো সমস্যা হচ্ছিল না। তো কয়েক মাস যাওয়ার পরে শাহিন ভাইয়ের চাচারা যারা ছিল তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একটা খালকে, মানে ওই খাল কেটে পুকুর বানাবে আর কি মোটামুটি ভাবে। এই জন্য প্রচুর পরিমাণে লেবার দরকার, শ্রমিক দরকার। সে পাশের গ্রাম থেকে অনেক শ্রমিকের ব্যবস্থা করে এবং দেখাশোনার দায়িত্বে থাকে। তো মাটি কাটতে 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 মোটামুটি এটা সময় হয় যখন রাত হয়ে যায় এবং রাতের বেলা লাইট জ্বালিয়ে যে যার মতো মাটি কাটতে থাকে। তো এমত অবস্থায় সে খেয়াল করে যে মাটি কাটতেছে, সবাই কাটতেছে এখানে, শাহিন ভাই থেকে শুরু করে শাহিন ভাই চাচার ছেলেরা থেকে শুরু করে সবাই, এবং তাদের সাথে অনেকগুলো শ্রমিক একসাথে সবাই মিলে কাটা শুরু করে। এবং কাটতে 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 শাহিন ভাই খেয়াল করে যে ওই যে শ্রমিকগুলো আছে তাদের চেহারা অনেকটা কেমন যে চাদরে মোড়ানো এবং তারা চেহারা লুকিয়ে লুকিয়ে এরকমভাবে কাজ করতেছে। এবং শাহিন ভাই দেখছে যে কেউ কারোর সাথে ইন্টারাকশন করছে না, বা মানুষ আছে না যেরকম যে কাজ করার ফাঁকে ফাঁকে একে অপরের সাথে একটু কথা বলতেছে, ব্যাপারটা তা না, যে যার মতো কাজ করে যাচ্ছে। তো শাহিন ভাই কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছিল এবং দেখতেছিল যে তার আশেপাশে শ্রমিকগুলো যে কাজ করতেছে তারা একেবারে মানে একটানা কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে কোনো হয়রানি বা ক্লান্ত অনুভব হয় এই ধরনের কোনো কিছু তারা দেখছে না। এবং শাহিন ভাইয়ের আশেপাশে যে শাহিন ভাইয়ের যে চাচাতো ভাইরা ছিল তারা কিন্তু বাড়িতে গেছে কোনো একটা কাজের কারণে। তো শাহিন ভাই দেখা যাচ্ছিল যে সেই খালের মধ্যে কাজ করতেছিল শাহিন ভাই সহ ওই খালে শ্রমিকরাই। তো একটু পরে খেয়াল করলো যে এই শ্রমিকরা যারা কাজ করছে তারা মোটামুটিভাবে আগে বলেছি যে তারা চেহারা ঢেকে কাজ করতেছিল, তারা চাদর সরিয়ে তাদের চেহারাটা দেখালো। এবং এইটা দেখার পরে শাহিন ভাই দেখলো যে তাদের চেহারাটা, প্রত্যেকের চেহারা বিভৎস চেহারা এবং শ্রমিকদের প্রত্যেকের চেহারা বিভৎস, এবং তারা চাদর সরিয়ে তাদের বিভৎস চেহারা নিয়ে শাহিন ভাই দিকে এগিয়ে আসছে এবং এমনভাবে এগিয়ে আসতেছে। এবং শাহিন ভাই খেয়াল করলো যে সেই যে বিভৎস চেহারা দেখেছিল ওই বিভৎস চেহারা সবারই এরকম। তেমন অবস্থা শাহিন ভাই সেন্সলেস হয়ে যায় এবং বাড়ি থেকে যখন তার চাচাতো ভাই চাচারা আসার পর দেখা যাচ্ছে শাহিন ভাই সেন্সলেস হয়ে গেছে। সেখান থেকে শাহিন ভাইকে নিয়ে তারা বাড়ির মধ্যে নিয়ে তারা জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করে কি হয়েছিল। পর শাহিন ভাই সব কিছু খুলে বলে যে এই হয়েছে। তো তারপরে আবার ওই কবিরাজ দেখিয়ে শাহিন ভাইকে কোনোভাবে সুস্থ করা হয় এবং সুস্থ হওয়ার পরে শাহিন ভাইয়ের সাথে তেমন কোনো কিছু হয়নি। এরকমভাবে কয়েক মাস যাওয়ার পরেও শাহিন ভাইয়ের সাথে কোনো কিছু হয়নি। এরকমভাবে 1 বছর যাওয়ার পরে শাহিন ভাইয়ের তেমন কিছু হয়নি। তো বলে রাখা ভালো, শাহিন ভাই কিন্তু সাপুরেও ছিল পাশাপাশি, এটা বলা হয়নি। শাহিন ভাই বেশ তাবিজ কবজের কাজও জানতো এবং সে সাপুরে টাইপের ছিল এবং তার সংগ্রহে বেশ কিছু সাপ ছিল। সে কৃষি কাজ থেকে শুরু করে ব্যবসার পাশাপাশি কিন্তু এই সাপ খেলাও মাঝে মাঝে দেখাতো, যার কারণে তার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু তার ডাক আসতো। তো এবং বিভিন্ন সাপ সে উদ্ধার করে নিজের সংগ্রহে রেখে দিতে। তো এরকম অবস্থায় শাহিন ভাই দেখলো যে তার ব্যবসা বাণিজ্য ওই রকম আর হচ্ছে না, তাই সে আবার পুনরায় সাপুরে হয়ে সাপ খেলার মধ্যে মনোনিবেশ করে। ঠিক সেই সময় যে পাশের গ্রাম থেকে তার একটা ডাক পড়ে যে পাশের গ্রামে কোনো একটা জায়গায় বিশাল একটা সাপ দেখা গেছে, সে সাপকে ধরতে হবে। তো শাহিন ভাই ওই এলাকায় গিয়ে সাপ ধরে নিয়ে আসে এবং সাপটা বেশ বড়, যার কারণে শাহিন ভাই বলে যে এই সাপটা বড়, সেহেতু খেলা দেখিয়ে মজা পাওয়া যাবে এবং লোকজন বেশ আনন্দ পাবে। সে সাপটাকে নিজের সংগ্রহে নিয়ে আসে। তার কিছুদিন পরে অন্য একটা জেলা থেকে তার ডাক আসে, তাকে ঝাপাং খেলা দেখাতে হবে। ঝাপাং খেলা মানে এটা এক ধরনের সাপের খেলা। 2 সাপুরের মধ্যে একটা সাপুরে তার সাপ নিয়ে খেলা দেখায়, আর একটা সাপুরে তার সাপ নিয়ে খেলা দেখায়। যে ভালো মতো দক্ষতার সাথে সাপের সাথে খেলা দেখাতে পারবে সেই জয়ী ঘটনা হয় এবং যে জয়ী হয় তাকে বিশাল অঙ্কের একটা টাকা দেওয়া হয়। এটা কথা বলে ঝাপাং খেলা। তো এই খেলার ডাক আসে শাহিন ভাই, এবং শাহিন ভাই সেহেতু চিন্তা করে যে তা এখন কোনো সিজনের কোনো ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজও সে করছে না, সেহেতু সে তার সঙ্গে থাকা সাপ নিয়ে সে ঝাপাং খেলার জন্য ওই জেলার মধ্যে চলে যায়। জেলার মধ্যে যাওয়ার পরে সে প্রস্তুত হয় খেলা দেখানোর জন্য। এই খেলার প্রধান নিয়ম হচ্ছে যে সাপুরের সাপ বেশি ফনা তুলে উপরে উঠতে পারবে এবং বেশি হাইটে ফনা তুলতে পারবে, সেই সাপটাকেই বা সেই সাপুরেকেই জয়ী ঘোষণা করা হবে। তো
শাহিন ভাইয়ের যে সংগ্রহে থাকা যে বড় সাপটি যে কয়দিন আগে যে ওই পাশের গ্রাম থেকে সংগ্রহ করেছিল, সেই সাপটিকে নিয়ে এসে ওই জাপান খেলা দেখার জন্য যায় এবং তার যে প্রতিপক্ষ আরেকজন সাপুরে ছিল সে প্রথমে খেলা দেখায় এবং পরবর্তীতে শাহিন ভাই খেলা দেখায় তার এই যে সংগ্রহে থাকা সাপটিকে সামনে নিয়ে সে খেলা দেখানো শুরু করে। কিন্তু খেলা দেখানো শুরু করে ঠিকই, কিন্তু শাহিন ভাইয়ের যে সাপটা ছিল ওই সাপ ফনা তুলছে না। যে সে কয়দিন আগে যে সাপটা ধরেছিল ওই সাপটা বেশ কোনোভাবে ফনা তুলছিল না এবং সাপটা কিন্তু বেশ বড় ছিল। বড় হওয়ার পরেও কিন্তু বেশ নড়াচড়া করছে না এবং চুপচাপ সে গুটি মেরে বসে আছে। তো এইটা দেখে শাহিন ভাই ব্যাপারটা খুব মানে আফসোসের মধ্যে পড়ে যায় এবং বারবার চেষ্টা করে সাপটাকে ফনা তোলানোর জন্য, কিন্তু কোনোভাবে সাপ ফনা তোলে না এবং একটা পর্যায়ে শাহিন ভাই শোচনীয়ভাবে হেরে যায় এবং সবার সামনে নানান রকম নানান কথা শুনে সে বেশ লজ্জা বোধ করে এবং একটা সময় সে সেখান থেকে চলে আসার পরে সে ভাবে হয়তো যে সাপটা বুড়ো হয়ে গেছে, সেটাকে ঠিক মতো খাওয়ালে হয়তো বা আগের মতো শক্তিশালী হয়ে যাবে। সে সাপটাকে ঠিক মতো ভালো মতো খাওয়ায়, কিন্তু সাপের কোনো পরিবর্তন হয়, সাপ যেরকম আছে ঠিক সেরকমই থাকে। তো এরকম দেখে শাহিন ভাই বেশ বিরক্ত হয়ে যায় এবং বেশ বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে সাপটাকে মেরে বাড়ির পাশে ফিরে যায়। তার ধারণা যে সাপটাকে রেখেছি এবং শুধু তার পিছিয়ে এত টাকা খরচ করলাম কিন্তু কোনো লাভ হলো না। সাপটার প্রতি এক ধরনের জিদের বশে হয়ে সে ওই সাপটাকে মেরে ওই বাড়ির পাশে যে পুকুর সেখানে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পরে সে ওই দিন রাতে স্বপ্ন দেখে যে কেউ একজন তাকে বলছে, তুই যা করছিস তা ঠিক করিস নাই, তোর বংশ হবে নির্বংশ এবং তোর বংশকে আমি নির্বংশ করবো। তার কিছুদিন পরে তার সন্তান সাপে কাটা অবস্থায় মারা যায় এবং তার সন্তানকে সাপে কাটে এবং সেখানেই তার সন্তান স্পটভাবে মারা যায়। কোনো কিছু করার আগেই তার সন্তান মারা যায়। তো যেদিন মারা যায় তার সন্তান, সেদিন রাতেই শাহিন ভাই আবার স্বপ্ন দেখে যে তোর সন্তানকে দিয়েই শুরু করেছি, আস্তে আস্তে সবাইকে নির্বংশ করেই শেষ করব এবং তোর বংশ হবে নির্বংশ। তো এই ধরনের স্বপ্ন শাহিন ভাই দেখতে থাকে। শাহিন ভাইয়ের অবস্থা এমন হয়ে যায় যে সে প্রচুর পরিমাণে স্বপ্নে এই সাপ দেখতে থাকে। তো স্বপ্নে দেখতে দেখতে একটা সময় সে বাস্তবে সাপ দেখা শুরু করে। সে সামনে পিছে ডানে বায়ে যেদিকে তাকায় সেদিকে দেখে যে সাপ, এবং সাপ তাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। এই ধরনের মানে বিচ্ছিরি একটা অবস্থা, সে যেদিকে তাকায় সেদিকে দেখতে পারে যে সাপ। তো এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে তার অবস্থাটা একেবারে খুব বাজে হয়ে যায় এবং সে মেন্টালিভাবে একেবারে মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তার ঘরে তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হলে মারা যাচ্ছিল, সব মিলে তার একেবারে বাজে অবস্থার মধ্যে সে পার করতেছিল এবং শাহিন ভাইয়ের মানসিক অবস্থাও একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিল। তো এরকম দেখে শাহিন ভাই চাচাতো ভাই ছিল, সে চাচাতো ভাই একজন তান্ত্রিককে নিয়ে আসে এবং তান্ত্রিকটা ছিল মারমা সম্প্রদায়ের। এবং সেই তান্ত্রিক তাদের বাসায় আসার পরে প্রথম কথাই বলা যে গরু গোস্ত লাগবে, গরু মাংস লাগবে, বিভিন্ন কিছু লাগবে, ওই সরঞ্জাম লাগবে কিছু। তো এই সরঞ্জাম তারা জোগাড় করে তান্ত্রিককে দেয়। তারপর তান্ত্রিক শাহিন ভাইয়ের বাসার মধ্যে প্রবেশ করে, রুমের মধ্যে প্রবেশ করে শাহিন ভাইকে তার সামনে বসানোর পরে শাহিন ভাইয়ের মধ্যে জিনগুলোকে আনার ব্যবস্থা করে এবং একটা সময় জিন আসে। জিন আসার পরে সবার আগে জিন তার পরিচয় দেয়। জিন কিন্তু আগের বার কিন্তু কোন কবিরাজের কাছে পরিচয় দেয়নি, কিন্তু এই কবিরাজের কাছে, তান্ত্রিকের কাছে কিন্তু জিন পরিচয় দিয়েছে। তো জিনকে যখন জিজ্ঞেস করা হয় যে তুই কেন এসছিস, তোর নাম কি, তখন জিন বলে আমার নাম দরমুজ, আমি ওই তেঁতুল গাছে থাকি। শাহিন আমার ভাইয়ের পা কেটে ফেলছে, সে কাছে নিক্ষেপ করে আমার ভাইয়ের পাটা কেটে ফেলছে। তারপরেও আমার আরেক ভাইকে, আরেক সহোদর ভাইকে হত্যা করছে। তো তখন তান্ত্রিক বুঝতে পারে যে সেই জিন, সেই সমস্যা শুরু থেকে সেই জিন শাহিন ভাইয়ের সাথে ছিল এবং শাহিন ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছে। তারপরে তান্ত্রিক তাকে জিজ্ঞেস করে যে ও তো যা করছে ভুল করছে এবং সে ভুলেও করছে, এখন তোদের কাছে মাপ চাচ্ছে, কি করলে তুই ওকে মাফ করবি? তখন জিনরা বলে যে আমরা একটা কাজ করলে মাফ করব, ও 3-4 গ্রামে কোনো কথা ছাড়া হাঁটাহাঁটি করবে, হাঁটাহাঁটি করে ভিক্ষা করে মানুষের কাছে টাকা তুলবে, ওই টাকা দিয়ে একটা পাঁঠা কিনবে, পাঁঠা গিয়া ওই যে তেঁতুল গাছ আছে ওই তেঁতুল গাছের ওখানে বাইধে রেখে আসবে। তারপরে আমরা তাকে আমরা শাহিনকে মাফ করবো, এই ধরনের কথা বলে। মূলত শাহিনকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করা, যাতে সে আশপাশের মানুষ থেকে লজ্জিত হয়। তো শাহিন যেটা করে 3-4 গ্রাম থেকে কথা না বলে টাকা তুলে ছাগল একটা পাঁঠা কিনে সেই ওই তেঁতুল গাছে বেঁধে রেখে আসে। যেদিন বেঁধে রেখে আসে ওদিন রাতেই তাকে আবার স্বপ্ন দেখানো হয় যে তোর ভোগ আসলে কবুল হয়নি, কারণ তুই টাকা তুলেছিস 2-3 জায়গায় টাকা তুলেছিস ঠিকই, কিন্তু 2-3 জায়গায় কথা বলেছিস এবং 3-4 গ্রামে টাকা সবার কাছ থেকে তুললেও 2-3 জায়গায় গিয়ে কথা বলেছিস, এবার তোর ভোগ কবুল হয়নি। তো তোকে আরেকবার সুযোগ দেওয়া হলো। তো আরেকবার সুযোগ দেওয়া হয়
যে আবার পুনরায় সে 3-4 গ্রামে টাকা তুলে, কথা না বলে টাকা তুলে সেই টাকা দিয়ে পাঁঠা কিনে সেই তেঁতুল গাছের কাছে গিয়া বাইধা রেখে আসে, এবং বাইধা রেখে আসার পরে পরবর্তীতে তার ভোগ কবুল হয় এবং তারা একেবারে শাহিনরে ছেড়ে চলে যায়, এবং তারপর শাহিনের যত সমস্যা আস্তে আস্তে সমাধান হতে থাকে। তো এই ছিল ঘটনা। তো আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। নরসিংদীর এক গ্রামের নাম ছিল চালাকচর। গ্রামের চারপাশে ছিল বিশাল আমবাগান, বাজার আর পুরনো কবরস্থান। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, জ্যৈষ্ঠ মাসের গভীর রাতে ওই আমবাগানে কেউ একা গেলে নাকি অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। কিন্তু গ্রামের যুবক রাকিব এসব বিশ্বাস করত না। একদিন রাতে প্রায় 12টার দিকে ঝড় বৃষ্টির পর প্রচুর কাঁচা আম পড়ে আছে সেই বাগানে। রাকিব ভাবলো সবাই ঘুমিয়ে পড়েছে, এখন গেলে অনেক আম কুড়ানো যাক। সে একটা বস্তা আর টর্চ নিয়ে সে বেরিয়ে পড়লো আম কুড়াতে। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। দূরে কোথাও কুকুরের ডাকছিল। রাকিব যখন বাগানে ঢোকে তখন তার মনে হলো চারপাশের বাতাস হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল। সে টর্চ জ্বালিয়ে দেখতে লাগলো মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য আম। রাকিব খুশি হয়ে একের পর এক আমগুলো বস্তার ভিতরে রাখতে শুরু করলো। হঠাৎ ঠাস করে একটি বিশাল আম তার ঠিক সামনেই পড়ল। সে টর্চের আলো ফেলতেই দেখলো আমটা অদ্ভুত কালো রঙের। গাছের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। গাছের ডালে একজন সাদা কাপড় পরা বৃদ্ধা বসে আছে। রাকিব ভাবলো হয়তো চোখের ভুল। সে আবারও আম কুড়াতে শুরু করল। কিন্তু কয়েক মিনিট পর সে শুনতে পেল, আমগুলো আমার। শব্দটা যেন চারদিক থেকে ভেসে আসছে। রাকিবের শরীর যেন তৎক্ষণাৎ কাঁপতে শুরু করলো। সে দ্রুত হাঁটতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সে যতই হাঁটে ততই সে যেন একই গাছের কাছেই ফিরে আসতেছিল। তার মনে হলো পুরো বাগান যেন বদলে গেছে। চারপাশে কুয়াশা, টর্চের আলো ঠিকমতো কাজ করছে না। এরপর সে দেখতে পেল গাছের নিচে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব সঙ্গে সঙ্গে সাহস করে বলল, কে ওখানে? ওপাশে থেকে কোনো উত্তর নেই। হঠাৎ তারা একসঙ্গে সবাই মাথা তোলে। আর রাকিব দেখলো তাদের কারো চোখ নেই, শুধু কালো ফাঁকা কোট। রাকিব হঠাৎ করে চিৎকার করে দৌড় দিল। কিন্তু দৌড়াতে দৌড়াতে সে অনুভব করল কেউ যেন তার পেছনে দৌড়াচ্ছে। শুকনো পাতার উপর একসাথে অনেক পায়ের শব্দ। সে সঙ্গে সঙ্গেই পেছনে তাকাল, আর যা দেখলো তা সে কখনো ভুলতে পারেনি। সে সাদা কাপড় পরা বৃদ্ধ মাটিতে না, বরং সে শূন্যে ভেসে তার দিকেই আসছে। তার চুল মাটিতে লুটিয়ে আছে, আর দুটো চোখ আগুনের মতো জ্বলছে। বৃদ্ধা কর্কশ কণ্ঠে বলল, আমগুলো রেখে যা। রাকিব ভয়ে বস্তা ফেলে দৌড় দিল, কিন্তু তাতেও যেন তার রক্ষা হলো। হঠাৎ তার গলায় বরফের মতো ঠান্ডা একটি হাত যেন স্পর্শ করলো, এরকম অনুভব করতেছিল সে। সে সঙ্গে সঙ্গে অনুভব করলো তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। চারপাশের অসংখ্য মানুষের কান্নার শব্দ। কেউ বলছে ফিরে যা, আবার কেউ বলছে এখানে কেন এসেছিস। রাকিব আর কোনো কিছু যেন মনে রাখতে পারে। পরের দিন ভোরে গ্রামের লোকেরা তাকে আমবাগানের মাঝখানে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার পাশে পড়েছিল ছিঁড়ে যাওয়া বস্তা, কিন্তু আশ্চর্যের বিষয় বস্তার ভিতরে একটি আমও ছিল না। জ্ঞান ফেরার পর রাকিব কয়েকদিন কথা বলতে পারেনি ঠিকমতো। শুধু একটাই কথা বারবার বলতো, ওই বৃদ্ধা এখনো গাছের ডালে বসে আছে। এরপর থেকে গ্রামের কেউ গভীর রাতে সেই আমবাগানে যায় না। আজও
জ্যৈষ্ঠ মাসের ঝড়ের রাতে নাকি ওই বাগান থেকে ফিসফিস শব্দ ভেসে আসে, আমগুলো আমার। রাকিবের সেই ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর রাতের বেলা আমবাগানের দিকে যেত না। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় না। রাকিব সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও তার আচরণ ধীরে ধীরে যেন বদলে যেতে শুরু করে। রাতে ঘুমানোর সময় সে হঠাৎ চিৎকার করে উঠত। কখনো বলতো ওই বুড়িটা জানালার পাশে দাঁড়িয়ে আছে, আবার কখনো বলতো ও আমার আমগুলো ফেরত চায়। কিন্তু পরিবারের অন্য কেউ যেন কিছুই দেখতে পায় না। এক রাতে রাকিবের মা ঘুম থেকে উঠে দেখলেন রাকিব বিছানায় নেই। সারা বাড়ি খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না। ভোরের দিকে গ্রামের কয়েকজন লোক খবর দিল রাকিবকে সেই আমবাগানের মাঝখানে বসে থাকতে দেখা গেছে নাকি। সবাই সেখানে দ্রুত ছুটে গেল। গিয়ে দেখে রাকিব মাটিতে বসে আছে। তার সামনে সারি করে সাজানো আছে শত শত আম। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সময় আমের মৌসুম প্রায় শেষের দিকে। এত আম সেখানে আসলো কোথা থেকে? কেউ যেন কোনো কিছু বুঝতেই পারল না। গ্রামের লোকজন তাকে ডাকল, কিন্তু সে কোনো উত্তর দিল না। শুধু ফাঁকা চোখে একটি পুরনো আম গাছের দিকেই তাকিয়ে রইল রাকিব। হঠাৎ সে কাপা গলায় বলল, ওরা আবার এসেছে। লোকজন চারদিকে তাকাল, কেউ নেই। ঠিক তখনই হঠাৎ করে প্রচণ্ড বাতাস যেন বইতে শুরু করল। গাছের ডালগুলো অস্বাভাবিকভাবে দুলতে লাগলো। আর সেই মুহূর্তে গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক আব্দুল করিম চাচা চিৎকার করে উঠলেন। তিনি গাছের উপরে কিছু একটা দেখতে পেয়েছিলেন। লোকজন উপরে তাকাতেই দেখল একটি সাদা অবয়ব ডালের উপরে বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। পরের সেকেন্ডই অবয়বটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর গ্রামের কয়েকজন যুবক সিদ্ধান্ত নিল তারা রাতে বাগানে পাহারা দেবে। তাদের ধারণা ছিল কেউ হয়তো ভূতের গুজব ছড়াচ্ছে। রাত 12টার দিকে তারা বাগানে গেল। প্রথম 1 ঘন্টা কোনো ঘটনাই যেন ঘটল না। তারপর হঠাৎ চারপাশে অদ্ভুত একটা গন্ধ যেন ছড়িয়ে পড়ল। গন্ধটা ছিল পচা মাটি আর পুরনো কবরের গন্ধ। একজন টর্চের আলো ফেলতেই দেখলো দূরে একটা নারীর অবয়ব দাঁড়িয়ে আছে। সবাই এগিয়ে যেতে শুরু করে, কিন্তু যতই কাছে যায় অবয়বটা ততই সরে যায়। হঠাৎ তাদের একজন চিৎকার করে উঠল, কারণ সে দেখেছে নারীটির পা উল্টো দিকে ঘোরানো। এরপর বাগানের ভিতর থেকে একসাথে অসংখ্য মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। ভয়ে সবাই দৌড়ে পালিয়ে গেল, কিন্তু একজন যুবক সোহেল পিছিয়ে পড়ল। পরের দিন সকালে তাকে বাগানের পাশের একটি খালের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটি কথাই বলেছিল, গাছের নিচে মানুষ না, অন্য কিছু দাঁড়িয়েছিল। তারপর থেকে সূর্য ডোবার পর কেউ আর সেই আমবাগানের দিকে যায় না। আজও নাকি বর্ষার রাতে বাঁশবাগানের পাশ দিয়ে গেলে গাছের ডাল থেকে ধীরে ধীরে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আম কুড়াতে এসেছো? আর যারা যারা সেই ডাকে উত্তর দেয় তারা নাকি আর কখনো আগের মতো থাকে না। এই ঘটনার কয়েকদিন পরে রাকিব আবারও সেই আমবাগানে যায়। যাওয়ার পর সে দেখতে পায় ওখানে গাছের ডালের মধ্যে একটি নারীর অবয়ব বসে আছে। আর এমনভাবে বসে আছে যে মনে হচ্ছিল সে উল্টোভাবে বসে আছে। রাকিব এটি দেখার পর ওর যেন শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এর পরপরই সোহেল আবারও ওখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর রাকিব ওখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে আবারও গ্রামের লোকজন ওই বাগানে অসচেতন অবস্থায় খুঁজে পায়। তাকে আবারও বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গ্রামের লোকজন রেখে চলে যায়। তার সাথে এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে যায়। গ্রামের মানুষ
ভেবে নিল সব কিছুই হয়তো বা শেষ হয়ে গেছে। কিন্তু এক বর্ষা রাতে আবার সেই আমবাগানকে ঘিরে শুরু হলো নতুন যেন আতঙ্ক। সেদিন প্রায় রাত 2টো, আকাশে বিদ্যুৎ চমকাছে। হঠাৎ গ্রামের মসজিদের পাশের কাঁচা রাস্তা দিয়ে একজন বৃদ্ধ দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করলেন। গ্রামের অনেকজন সাহসী মানুষ টর্চ, লাঠি আর হারিকেন নিয়ে সেই আমবাগানে দিতে গেল। যাওয়ার পর তারা দেখলো যে বাগান থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে, একটি শিশুর কান্না। শব্দটা একবার ডান থেকে আসে, আবার মুহূর্তেই বাম থেকে আসে। কেউ বুঝতেই পারছিল না শব্দটা আসলে কোথা থেকে আসছে। তারা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। হঠাৎ বিদ্যুতের আলোয় দেখা গেল সবচেয়ে পুরনো আম গাছটার নিচে সাদা কাপড় পরা একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে। সে মাথা নিচু করে কাঁদছে। গ্রামের একজন এগিয়ে বললেন, বাবা কে তুমি? শিশুটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। আর সবাই যেন নিমিষেই জমে গেল। তার কোনো চোখ নেই, শুধু অন্ধকার দুটি গর্ত। আর ঠিক তখনই চারপাশের সব আম গাছ একসঙ্গে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। মাটিতে টুপটাপ করে আম পড়তে লাগলো। কিন্তু কাছে গিয়ে দেখা গেল সেগুলো আম নয়, মাটির দলা আর শুকনো হাড়ের মতো অদ্ভুত জিনিস। এরপর গ্রামের সব লোক ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারা আর কখনোই ওই আমবাগানের ধারে কাছেও আসে না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।